নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং আরো একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রথমত আপনাদের বোঝানো হবে যে কোন কোন সমস্যার জন্য আপনার সত্যি অপারেশনের প্রয়োজনীয়তা নেই, কোন কোন সমস্যার জন্য খুব বেশি ব্যথা বেদনাকে সহ্য করার প্রয়োজনীয়তা নেই, সেটা আবার আপনাকে ফিরিয়ে আনার কোনো প্রয়োজনীয়তা নেই, বারবার এক্সপেরিমেন্ট করার জন্য নিজেকেই গিনিপিগ বানানোর কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার বারংবার প্রমাণ করেছে যে আপনি অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন, অত্যাধুনিক পঞ্চকর্মার ডিপার্টমেন্ট এবং অবশ্যই একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ যদি সঠিকভাবে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের বিভিন্ন জটিল কঠিন সমস্যার সমাধান আপনি কিন্তু পাবেন। সঠিক জায়গায় আসুন, সঠিক ট্রিটমেন্টে করুন, তাহলে কিন্তু সঠিকভাবে তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা আপনার জন্য কিন্তু প্রবল পরিমাণে কিন্তু রয়েছে। আজকেও আপনাদের সঙ্গে আমরা এরকমই কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ের জন্য আপনাকে প্রথম যে পরামর্শটি দেওয়া হয় সেটা হচ্ছে অপারেশন করে ফেলুন, কিন্তু আখেরে দেখা যায় অপারেশন করেও কিন্তু সেরকম কোনো লাভ হয় না, আপনি কিন্তু ভালো হতে পারেন না, আবারও কিন্তু অপারেশনের প্রয়োজনীয়তা আপনার সামনে এসে দাঁড়ায়। রোগটির নাম পাইলস ফিশার ফিস্টুলা। অনেকেরই এটি সমস্যা। প্রথমেই এটা জেনে রাখুন, এটি কিন্তু কোনো লজ্জাদায়ক সমস্যা না বা লুকিয়ে রাখার কোনো সমস্যা নয়, এটি একটি শারীরিক সমস্যা। তাই অবশ্যই শারীরিক সমস্যাকে পুষে রাখবেন না, তাকে সমাধান করার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং তার পাশাপাশি অবশ্যই আপনারা রয়েছেন, আপনাদের বলবো যে আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনাদের সমস্যা অনুযায়ী আপনারা ফোন করতে পারেন, কথা বলতে পারেন ডাক্তারবাবুর সঙ্গে। আর যেহেতু বললাম যে পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে কথা বলবো, একেবারে পরিষ্কারভাবে একটা আলোচনা আপনাদের জন্য হবে কি পাইলস, কি ফিশার, কি ফিস্টুলা এবং তার ট্রিটমেন্ট এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কতটা রয়েছে, সত্যি আপনার অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে নাকি অপারেশন ছাড়া আপনি একেবারে ভালো হতে পারেন, সবটাই শুনবো ডাক্তারবাবুর কাছ থেকে। দেখুন, যখনই আমাদের কথা যখন হয় পাইলস ফিস্টুলা ফিশার নিয়ে, তো আমরা কি করে জানবো কি সত্যি কি আমার পাইলস হয়েছে না ফিশার হয়েছে না ফিস্টুলা হয়েছে। ম্যাক্সিমাম কেসে কি হয়, আপনি যখনই সকালবেলায় স্টুল করতে গেলেন, স্টুলের সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আমার হয়তো রক্ত পড়ে গেল, বা হয়তো স্টুল যাওয়ার পর আমার কোনো রকম ব্যথা হচ্ছে, জ্বালা করছে, ইচিং করছে। আপনি কি করেন সে সময়? এই রোগটা এটা নয় কি আপনার একদিনে এটা হয়ে যায়, দীর্ঘদিনে থাকে, কিন্তু আপনি হয়তো লুকিয়ে রাখেন, হয়তো লজ্জাতে আপনি কাউকে শেয়ার করেন না, আপনি চুপচাপ থাকেন। যখন এটা সিভিয়ার জায়গায় পৌঁছে যায় তখন আপনারা কি করেন, তখন হয়তো আপনি কোনো বন্ধুর সঙ্গে বা কোনো রিলেটিভের সঙ্গে আপনি কথাগুলো শেয়ার করতে চালু করেন, গুগলের মধ্যে আপনি সার্চ করতে চালু করেন এই রোগের বিষয়ে, কি আমার সত্যি কি ফিশার আছে না ফিস্টুলা আছে না পাইলস আছে, কেন এটা হচ্ছে, কি হচ্ছে। কারণটা হলো কি, যখনই আপনার এই পেনটা হয় বা যখনই আপনার এই কষ্টটা হয় তখন আপনি কি করেন, তখন এইরকম ব্যথা হয় যেখানে ব্যথা বড়ি খাওয়ার পর হয়তো 2 থেকে 3 ঘন্টা আপনার ব্যথাটা কমে যায়, কিন্তু এরপরে কি হয়, এরপরে আবার সেই রকম ব্যথাটা হয়। তো আপনি চিন্তিত হয়ে যান, সবসময় একটা ডিপ্রেশন দিকে আপনি চলে যান, কি আমি করবো কি করবো, আপনি প্যানিক হয়ে যান বা আপনি কোনো ট্রিটমেন্ট করতে চালু করে দেন। তো দেখুন, সিম্পল, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তারা কিন্তু জায়গাটা দেখার পর তারা ডায়াগনোসিস করে দেয় এটা পাইলস নিয়ে আছে না ফিস্টুলা নিয়ে আছে না ফিশার নিয়ে রয়েছে। তাদের মধ্যে অনেক সময় রিপোর্টও করতে হয়, যেখানে কলোনোস্কপি রিপোর্ট করতে জানতে পাই আমরা, বা আমাদের অনেক সময় ফিস্টুলার জন্য ফিস্টুলাগ্রাম রিপোর্টটা করতে দেওয়া হয়। তো এই যে ট্রিটমেন্টটা আসল আমি যেটা বলতে চাইছি কি, আপনার যে রিপোর্ট হলো, আপনার ডায়াগনোসিসটা হলো, আলটিমেটলি কিন্তু আপনার কোনো রকম সলিউশন আপনি কি পাচ্ছেন। কারণটা হলো কি, আজকে আমাদের কাছে বহু এরকম পেশেন্ট রয়েছে যারা 3বার 4বার করে অপারেশন করেছে, অপারেশন করে নেওয়ার পরও কিন্তু তারা এনবিপিতে এসে চিকিৎসা করে সুস্থ হয়েছে। তো অপারেশনই আপনার রাইট চয়েস নয়, অপারেশনই এটা সঠিক ট্রিটমেন্ট নেই। আগে তো আমি আজকে আপনাকে বলবো ডিটেলসটা নিয়ে, কি পাইলস কাকে বলা হয়, ফিস্টুলা কাকে বলা হয়, ফিশার কাকে বলা হয়। এই তিনটে কিন্তু সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা আছে, কিন্তু যদি কারণ যদি জিজ্ঞেস করেন এই রোগটা হওয়া মেন মূলটা কারণটা কি, তো কারণটা কিন্তু আপনি দেখতে পারবেন একটাই আছে, সেটা হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য। আজকে আমাদের পেটের মধ্যে 25 ফিট মতন আঁত রয়েছে, যাকে আমরা দুটো পার্টের মধ্যে জানি। ছোট আঁত আছে, সেটা হচ্ছে 20 ফিটে হয়, আর 5 ফুটে বড় আঁত হয়। তো এই যে 25 ফিটে যে আঁতটা রয়েছে ঠিক সাপের মতন থাকে, ঠিক না? তো আমাদের 25 ফিট আমরা যা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া হওয়ার পর যে রসগুলো তৈরি হয় সেটা আমাদের বডি অবজার্ভ করে নেয়,
আর যেগুলো ওয়েস্টেজ পার্ট রয়েছে সেগুলো আমাদের স্টুলের মাধ্যমে এটা বার হয়ে যায়। সেটা বার হতে গেলে আপনার কী করতে হয়, 25 ফুট থেকে বেরোতে হয়। এই 25 ফুটে যে রাস্তাটা আছে না, এই 25 ফুটের রাস্তার মধ্যে যখনই আপনার কোনোভাবে স্টুলটা যদি আটকায়, তাহলে কী হয়, আপনার কোষ্ঠকাঠিন্য হতে চালু হয়ে যায়। তো কোষ্ঠকাঠিন্য এটা হচ্ছে মূল কারণ এই রোগের হওয়ার কারণের জন্য। তো কোষ্ঠকাঠিন্য যখনই আপনার হলো, তাহলে কী হচ্ছে, আপনি যখনই স্টুল পাস হচ্ছে সেই জায়গাটা কী হয়ে যাচ্ছে, স্টুল যখন পাচ্ছে খুব হার্ড স্টুল হচ্ছে। তো হার্ড স্টুল যখনই হবে তাহলে কী হবে, আপনার যে স্টুলে যে রাস্তা মানে রেকটামটা জায়গাটা আপনার হয়তো সেই জায়গাটা চিড় খাবে। যেরকম উইন্টার ভেকেশনের মধ্যে শীতকালে আমাদের কী হয়, ঠোঁটগুলো ফেটে যায়, দেখবেন সাইডের মধ্যে একটা ক্র্যাক মতন পড়ে যায়। ঠিক ওই রকমই যখন স্টুলটা আপনার টাইট হচ্ছে না, তাহলে কী হচ্ছে, জায়গাটার মধ্যে একটা ক্র্যাক হয়ে যাচ্ছে। তো এই যে ক্র্যাক যে জায়গাটা মানে ফেটে যাওয়া জায়গাটা, এটাকে বলা হয় ফিশার। এর মধ্যে অনেক সময় ব্লিডিং পড়ে, অনেক সময় সিভিয়ার পেন হয়, ঠিক আছে, অনেক সময় জ্বালা করে। তো এই যে আবার নিজে থেকে আপনার হিল হয়ে যায়, আবার যখনই আবার স্টুল হার্ড হবে তখন আবার কিন্তু এই প্রবলেমটা হয়। তো এটা আমরা কি জানলাম, এটা রোগটার নাম হচ্ছে ফিশার। একদম অবশ্যই ডাক্তার, আমরা আলোচনায় আবারও ফিরবো। তবে কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার ডক্টর, আমি ঠাকুরপুর থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, বলুন কি প্রবলেম। প্রবলেম বলতে আমার পায়খানা ক্ষেত্রে হালকা দেখি রক্ত আসে। আচ্ছা, তো এটা দেখুন আপনার যে মায়ের যে সমস্যাটা বললেন কি পায়খানা যাওয়ার সময় রক্তটা পড়ে, তো এই যে জিনিসটা যেটা বললেন না কি রক্ত পড়ে, দেখুন রক্ত বন্ধ করার জন্য হাজারটা উপায় রয়েছে, ঠিক আছে, কিন্তু রক্ত বন্ধ করলে কি চিকিৎসা হয়ে যাবে? এই যে রক্তটা পড়ছে সত্যি কি ফিশার আছে না পাইলস আছে সেটা নিয়ে আপনাকে জানতে হবে, তার উপরে চিকিৎসা করতে হবে। আপনি যদি রক্তকে যদি বন্ধ করতে চান তাহলে আপনি দুর্ব ঘাসের রস, ঠিক না, দুর্ব ঘাসকে নিয়ে জল দিয়ে থেতো করে রস পার করুন, সেটা 1 চামচ সকালবেলা আর 1 চামচ বিকালবেলা টিফিন করার পর দিন, রক্ত পড়া কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু এটাই ওনার চিকিৎসা হলো না, এরপরে আপনাকে চিকিৎসা করে জানতে হবে, নালে আদারওয়াইজ আগামী দিন ওনাকে অপারেশনের জায়গা পৌঁছে যেতে হবে। এটাও যদি ফেলে রাখেন আস্তে আস্তে কলনে ক্যান্সারের দিকে চলে যাবে, ঠিক আছে। যখনই রোগ রয়েছে ইমিডিয়েট কিন্তু চিকিৎসা করা দরকার আছে। তো যাই হোক, আপনি যেখান থেকে বলছেন আপনি দেখবেন নিয়ারেস্ট আপনার যে চেম্বারটা রয়েছে সেখানে এসে একটু যোগাযোগ করুন। অবশ্যই। কাছাকাছি চেম্বার সম্পর্কে আপনি কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন বাড়ির কাছে কোন চেম্বারটি রয়েছে, কিভাবে বুঝবেন যে এখানে এলে আদৌ আমরা ভালো হচ্ছি কিনা, কিভাবে বুঝবেন আপনার সমস্যার আদৌ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্ট আছে কিনা? তাহলে সব থেকে বেশি ভালো হয় যদি স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি নোট করেন 9830235527 বা 37, এই দুটি নাম্বার দেখুন স্ক্রিনে যাচ্ছে, এই নাম্বার মোবাইলে সেভ করুন, কথা বলুন এবং জেনে নিন যে আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি রয়েছে। আর সত্যি এনবিপিতে এসে কারা ভালো আছে আপনার আশেপাশে দেখুন, প্রচুর মানুষ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু এসেছেন, বা এমন হতে পারে আপনি এই অনুষ্ঠানে যারা বাইট দিয়েছেন, যারা তাদের বক্তব্য পেশ করেছেন তাদের কথা শুনুন, দেখবেন আত্মবিশ্বাস বাড়বে। তারা ভালো হয়েছে যেখানে আপনিও ভালো হবেন, এটা আপনার মন আপনাকে বলবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে। কোথা থেকে ফোন করছেন? বরানগর থেকে বলছি। বরানগর থেকে। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে আপনাদের যে আলোচনা শুনছিলাম, মানে আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন, আমারও সেই প্রবলেমটা কি হচ্ছে। বয়স কত? আমার বয়স হচ্ছে 26 বছর। 26 বছর এই প্রবলেমটা হচ্ছে, কোন ডক্টরের কাছে গিয়েছো? অ্যালোপ্যাথিক একবার দেখিয়েছিলাম, হ্যাঁ, আর ওটারই মেডিসিন চলছে আমার। আর হচ্ছে আমি আয়ুর্বেদিক কি দেখাতে পারি এই নিয়ে? আচ্ছা, তোমার পাইলস না ফিশার না ফিস্টুলা, ডক্টর কোনটা বলেছে? অর্শ বলেছে। আচ্ছা আচ্ছা, বেশ। দেখুন আপনার 26 বছর বয়সের মধ্যে যদি এই প্রবলেমটা হয়ে থাকে, তার মানে আপনি বুঝতে পারছেন আপনার কোথায় গিয়ে সমস্যা দাঁড়িয়ে গেছে। আজকে যে আপনি ওষুধ খাচ্ছেন সেটা হয়তো আপনার অ্যান্টিবায়োটিক আছে, বা হয়তো কোনো রকম ব্যথা কমানোর জন্য ওষুধ রয়েছে, বা হয়তো আপনার রক্ত বন্ধ করার জন্য ওষুধ আছে, কিন্তু এই তিনটে করে নেওয়ার পরও কিন্তু ট্রিটমেন্ট কী আছে, লাস্টে অপারেশন। তাহলে আমি ওষুধ খাবো কেন, ঠিক না? তো আজকে যে আপনি একটা প্রশ্নটা করলেন কি আমি আয়ুর্বেদ করলে কি এটা সুস্থ করতে পারবো, তো অবশ্যই সুস্থ করতে পারবেন। এটা নিয়ে আজকে আমরা প্রোগ্রাম করছি, অ্যাওয়ারনেস প্রোগ্রামটা, কি যাতে আয়ুর্বেদ জন্যে আপনাকে সার্জারি যেখানে ডাক্তার বলে দেওয়া হয়েছে কি আপনাকে এই রোগের জন্য আপনাকে অপারেশন করতে হবে, তো আমরা বারে বারে জোর গলায় বলেছি কি আপনাকে অপারেশন করতে হবে না, অপারেশন ছাড়াই কিন্তু আপনি সুস্থ হতে পারবেন।
তো আপনি বড়নগর থেকে বলছিলেন, বড়নগরের যে সামনে যে চেম্বারটা আছে, হয়তো শোভাবাজার বা হয়তো মধ্যমগ্রাম, দুটোর মধ্যে যে কোনো একটা চেম্বারে আপনি এসে দেখা করতে পারেন, যাতে আপনি পার্মানেন্ট একটা সলিউশন পাবেন। এই যে কম বয়সের মধ্যে এই যে রোগগুলো ধরা পড়ে না, কারণটা হচ্ছে এই কম বয়সের মধ্যে আমরা কি করি, প্রচুর জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাই, ফাইবার জাতীয় জিনিসটা আমরা খাওয়ার মধ্যে ভুলে গেছি। আর একটা কারণ হয় আমাদের অবিসিটি হলে, বা হয়তো আমরা সবসময় বসে যদি আমরা কোনো কাজ করছি, তাহলে কিন্তু এই সমস্যা নিয়ে আমাদের ফেস করতে হয়। তো সবসময় কারণটা জেনে যদি আপনি চিকিৎসা করেন না, তো সম্পূর্ণভাবে ঠিক হয়। এবার আপনি যে নিজে থেকে বলছেন কি আমার এটা অর্শ রয়েছে বা পাইলস রয়েছে, সেটা নয়, প্রপার ডায়াগনোসিসটা করুন। কেন কি ম্যাক্সিমাম কেসের মধ্যে আমাদের কাছে পেশেন্ট যখন পাওয়া যায়, তারা হয়তো সাফারিং করছে ফিশার নিয়ে, তারা কিন্তু পাইলসের ওষুধ খাচ্ছে, বা অনেক সময় পাই আমরা ফিস্টুলা নিয়ে সাফারিং করছে, সে কিন্তু পাইলসের ওষুধ খাচ্ছে। তো এই যে ভুল ট্রিটমেন্ট যদি আপনি করবেন না, তো আপনার কি টাকাটা নষ্ট হবে। আলটিমেটলি আপনি ট্রিটমেন্ট করছেন, আলটিমেটলি আপনি সব কিছুই করছেন, কিন্তু আপনি রেজাল্ট কিন্তু পাচ্ছেন না। কারণটা একটাই, কি আপনি সঠিক পথে নেই, ঠিক না? একদম তাই। সঠিক পথে থাকার জন্য অবশ্যই আপনাদের জন্য কিন্তু সাজেশন একটাই, যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। কি ভরসা যে এখানে আপনি সঠিক পথে এগোবেন? ভরসা এই কারণেই রয়েছে, কারণ এখানে একজন চিকিৎসকের মতামতে কিন্তু আপনার ট্রিটমেন্টটা হয় না, হয় একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসকের মতামতে। আর একসাথে যখন অনেকের মত থাকে কোনো কাজে, তখন কিন্তু সেই কাজটা কখনোই পারে না, বা সেখানে কোনো রকমের ভুল পথে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না। কে আছেন আমাদের সাথে একটু দেখে নেব। নমস্কার। নমস্কার, আমি বিরাটি থেকে ঐশানী বলছি। ঐশানী, হ্যাঁ ঐশানী, বয়স কত? আমার 27। 27। কি প্রবলেম হচ্ছে বলো? প্রবলেম, আমার মাইগ্রেন আছে। তো আমার এই মাইগ্রেনের সমস্যাটা নিয়ে আমি বহু বছর ধরে ভুগছি, বেশ অনেকটা ছোট বয়স থেকেই ভুগছি। তো মানে অনেক ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু কোনো কিছুতেই কিছু ফল হয় না। মাঝে মাঝেই, এখন তো একটু তাও অনেকটা কম আগে থেকে, কিন্তু তাও যখন আর কি মাইগ্রেনের পেইনটা শুরু হয়, তখন মোটামুটি 2-3 দিন আমাকে বাড়িতে বসে যেতে হয়। এতটাই প্রবলেম হয়, আমি এটা নিয়ে বাইরে কোনো কাজে বেরোতে পারি না। তো এটা আমার মানে প্রচন্ড এফেক্ট ফেলছে আমার উপর। না, অবশ্যই হবে। দেখুন, আপনাকে বলি 27 বছর আপনার বয়স, আর এই বয়সের মধ্যে যদি মাইগ্রেন নিয়ে যদি আপনি সাফারিং করছেন, তো সত্যি আপনি যে কথাটা বললেন না, কি আমার যখন ব্যথা হয় 2-3 দিন ধরে আমি বাড়িতে বসে থাকি, কোনো রকম কাজ করতে পারে না, সত্যি এইরকম যে ব্যথাটা হয় মাইগ্রেনের মধ্যে, যেই পেশেন্ট আছে তারাই কিন্তু জানে এই কষ্টটা। এছাড়া যদি আমি বলে আপনাকে বোঝাতে পারবো না কীরকম কী কষ্ট হয়। যেখানে ব্যথা বড়ি, মানে আপনি যদি কোনো রকম পেন কিলার যদি ব্যবহার করেন, মানে হেডেক কমানোর জন্য আপনি যদি কোনো ওষুধ যদি খান, সেখানে আপনার ওষুধটা কাজ করে না। সত্যি সেখানে আপনাকে 2 থেকে 3 দিন আপনাকে বাড়িতে বসতে হবে, রেস্ট করতে হবে, মাথা ধরে বসতে হবে, মানে কোথায় গিয়ে কী করবো। অনেক সময় পেশেন্ট এতটা মানে ডিপ্রেশনের দিকে চলে যায়, যেখানে বলা কি আমি সুসাইড করে নেবো নাকি, কেন এটা হচ্ছে। তো দেখুন, মাইগ্রেনের যে সমস্যাটা, আমি আপনাকে বলবো কি এইসব ট্রিটমেন্টটা না করে, ভুল চিকিৎসাটা না করে, আপনি প্রপার আয়ুর্বেদ চিকিৎসাটা করুন। কেন কি আয়ুর্বেদ চিকিৎসার মধ্যে মাইগ্রেনের খুব সুন্দর চিকিৎসা আছে, যেখানে এই সমস্যা থেকে আপনি ভালো হতে পারবেন। আর তার জন্যে কিছু যোগা প্রাণায়ামটাও রয়েছে। তো আমরা এখন যোগা প্রাণায়ামটা নিয়েও আমরা খুব হাইলাইট করেছি, যেখানে আমাদের হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে, সেখানে আমরা সপ্তাহে 3 দিন করে চালু করে দিয়েছি, যেটা হচ্ছে আমাদের প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার আর রবিবার। এই সপ্তাহে 3 দিন আমরা কিন্তু হেড অফিস মধ্যমগ্রামের মধ্যে যোগা পাঠটা আমরা চালু করে দিয়েছি। তার ঠিক সাথে সাথে আমাদের ল্যান্সডাউনের মধ্যে আমাদের চেম্বারে চালু হয়ে গেছে যোগা থেরাপিটা, যেটা হচ্ছে ঠিক আপনার সোমবার, বুধবার আর শনিবার। এই যে 3 দিন করে করা হলো না, কারণটা হলো একটাই, অনেক পেশেন্ট আছে তারা কিন্তু পঞ্চকর্ম থেরাপিটা নিতে পারছে না, বা অনেক পেশেন্ট রয়েছে তারা কিন্তু অ্যাফোর্ড করে না ট্রিটমেন্টটা। এটা নিয়ে আমরা কি করেছি, সব মানুষকে কিন্তু ঠিক করতে হবে, সব ধরনের ট্রিটমেন্টটা করতে হবে। আজকে দেখুন, যোগা প্রাণায়ামের কথা যদি বলেন, তো দেখবেন আপনার বাড়ির পাশে 1-2 করে কিন্তু ক্লাসটা রয়েছে, কিন্তু কি সেই ক্লাসের মধ্যে আর এনবিপি ক্লাসের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স থাকবে। কেন ডিফারেন্স থাকবে? কারণটা হলো কি, এখানে আমরা কি করব, ঠিক এইরকমই যোগা যে প্রাণায়ামটা আমরা করব, এই ক্লাসেস তো থাকবে, তার সাথে সাথে আমরা সৃজনশীলতা করব। আজকে দেখবেন অনেক লোক রয়েছে, তারা কিন্তু জিমের মধ্যে যখনই যায়, তখন কিন্তু শুধু স্টিম বাথ নিচে যায়, ঠিক না? তো আমরা যে সেদনে যে কথাটা বলি, এক ধরনের কিন্তু এটা স্টিম বাথে, ঠিক না? শরীর থেকে আপনার ঘামগুলোকে বার করা, টক্সিনগুলোকে বার করা। তো আপনি যখন এটা মাল্টিপাল পাবেন, মানে আপনি স্নেহ শোধনটা পাচ্ছেন, তার সাথে সাথে আপনি কিন্তু যোগাটাও পাচ্ছেন। তো দুটো যখনই কম্বাইন হবে না, তখনই কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু ভালো হবে। তো এই যে জিনিসটা আমরা চালু করে দিয়েছি এখন আমাদের হেড অফিস মধ্যমগ্রামে, তার সাথে সাথে আমরা
ল্যান্সডাউনের মধ্যে চালু করে দিয়েছি। তো আপনাকে এই যে আমি বলছিলাম মাইগ্রেনের আপনার সমস্যাটা ছিল না, এখানে আপনার খুব সুন্দর, আপনি বাড়িতে যখন 2 থেকে 3 দিন থাকেন না, ওটা তো ঠিক আছে, তার সাথে সাথে আপনি প্রতিদিন এই ব্যায়ামটা করুন, লোম বিলোমটা আপনি করুন। এক নাক দিয়ে নিঃশ্বাসটা নিন, নিঃশ্বাসটা ধরে রাখুন, তারপর আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা বার করুন আস্তে আস্তে করে। আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা নিন, মনে মন 10 গুনবেন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা বার করুন আস্তে আস্তে। তো এটাতে করলেই আপনি দেখবেন অনেক কিন্তু রিলিফ পাবেন। তার সাথে সাথে কিছু নেজেল ড্রপ রয়েছে, তার সাথে সাথে কিছু ট্রিটমেন্ট আছে। দেখবেন সামান্য কিছু দিনের মধ্যেই আপনার এই মাইগ্রেনের সমস্যাটা কোথায় গেল আপনি খুঁজে বার করতে পারবেন না, ঠিক না? তো একটু যোগাযোগ করুন। আর আমাদের যে যোগা যে স্পেশালিস্ট রয়েছেন এস মজুমদার, আপনি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করুন, যাতে আপনি পার্মানেন্ট একটা সলিউশন আপনি পেয়ে যাবেন। একদম। পরের বন্ধু আছেন আমাদের সাথে, কে আছেন একটু দেখে নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি করণ থেকে অমলেশ বলছিলাম, অমলেশ হালদার। অমলেশ, কোথা থেকে বলছেন অমলেশ বাবু? করণ থেকে, কোন জেলা? দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। আচ্ছা বলুন, কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে ডাক্তার যে সঙ্গে নিয়ে বলছেন, তো আমার পাইলসের সমস্যা, বয়স হচ্ছে আমার 14। হুম ঠিক আছে, হ্যালো। শুনছি আমরা, বলুন। হ্যাঁ, মানে একটু হালকা পার্টিকুলার যখন রক্ত আছে, হ্যাঁ, আচ্ছা তো সবসময় হয় না, যখন বেশি যখন মাংস খেলে বা ঈদ খাওয়া কোনো বেশি হলে তখন একটু রক্ত দেখা যায়। আচ্ছা দেখুন, আপনার 40 বছর বয়সের সমস্যার শুনুন, মধ্যে আপনি যদি শুনুন, এটা রয়েছে ডাক্তারবাবু না, বলে দিচ্ছেন। হ্যাঁ, সব থেকে আগে আপনাকে আমরা বলবো কি আপনার খাবার মধ্যে আদাটা আপনি বন্ধ করুন। এই রোগের বিষ হচ্ছে কিন্তু আদা। আপনি রান্নাতে আদা খাবেন না, চায়ের মধ্যেও আদা দেবেন না। তার সাথে সাথে আপনি কি করবেন, খাবারের মধ্যে ফাইবার জাতীয় জিনিসটা খান। পাইলস হওয়ার মূল কারণই হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য। এইরকম খাওয়া আপনাকে খেতে হবে যেখানে আপনার স্টুলটা যাতে নরম থাকে, স্টুলটা শক্ত না হয়, কারণ স্টুলটা শক্ত হলেই আপনার কষ্টটা বেড়ে যাবে, ঠিক না? আর আপনি দক্ষিণ 24 পরগনা থেকে বলছিলাম, তো আপনি আপনার যে নিয়ারেস্ট যে চেম্বার হচ্ছে সেটা হচ্ছে আমতলা, যেখানে প্রতি বৃহস্পতিবার দিন চেম্বার হয়, আগামীকালই রয়েছে। তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাড্রেসটা নিয়ে এসে যোগাযোগ করুন, যেখানে আপনি পার্মানেন্ট একটা সলিউশন পাবেন। বারবার আমরা বলছি এই রোগকে ফেলা যাবে না, ঠিক না? কেন কি আমাদের কাছে এইরকম পেশেন্ট এসছে, তারা কিন্তু 2 থেকে 3 বার অপারেশন করে নেওয়ার পর এখন ওনার পায়খানা ধরে রাখার জন্য ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? এরকম একটা আলাদা থৈলি নিয়ে ঝুলছে যেখানে আপনার স্টুলটা পাসেস হচ্ছে। তো আমি বলবো না কি আপনাকে ওই রকম জায়গাটা সাফারিং হোক আপনার, বা ওই রকম আপনাকে ফেস করতে হয়। তার আগে থেকে আপনি ট্রিটমেন্টটা করুন যেখানে আপনি সুস্থ হতে পারেন। একদম। আর সবকিছুর জন্য আরো একবার বলবো যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার কিন্তু নোট করতে হবে। দেখুন, হাজারো মানুষের হাজারো সমস্যা। আপনার হতে পারে অস্থির সমস্যা, আপনার হতে পারে সুগার, প্রেশার, থাইরয়েডের মতন সমস্যা, কোলেস্টেরলের সমস্যা, হতে পারে আপনার লিভার বা কিডনির সমস্যা, হতে পারে আপনার হার্টের সমস্যা, মানসিক সমস্যা হতে পারে, বা নেশাগ্রস্ততার মতন সমস্যাও হতে পারে, ক্যান্সারের মতন সমস্যাও কিন্তু হতে পারে। সমস্যা যাই হোক না কেন, সবকিছুর জন্য কিন্তু আপনাদের পাশে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, এবং অবশ্যই রয়েছে এখানকার অত্যাধুনিক চিকিৎসকেরা, অত্যাধুনিক মেডিসিন এবং পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, এবং ডাক্তারবাবু যেটা বললেন, হ্যাঁ, যোগার ব্যবস্থা কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেটা কিন্তু তার সাথে এমন কিছু থেরাপিও আপনি পেয়ে যাবেন যেটা অন্য কোথাও কিন্তু আপনি পাচ্ছেন না। প্রত্যেক দিন বাড়িতে ভালো কিছু অভ্যাস শুরু করুন, আর এই ভালো অভ্যাসটাই কিন্তু আপনাকে শেখাতে চায় এনবিপির প্রত্যেকজন চিকিৎসক। তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করুন, কথা বলুন, আর কিভাবে কি পদ্ধতির জন্য যোগাযোগ করতে চাইছেন সবটা কিন্তু একটু কথা বললেই কিন্তু জেনে যেতে পারবেন। আমরা আজকে পাইলস, ফিশার, ফিস্টুলা নিয়ে কথা বলছিলাম। ডাক্তারবাবু, আর কোন দিকটা আমরা শুনবো? যেটা আমরা আজকে তো শুধু একটাই আমি বললাম কি ফিশার কাকে বলা হয়, এখন তো চ্যাপ্টার অনেক বাকি আছে। তো এটা একটা বিরাট সাবজেক্ট আছে, যেখানে যেটা বলছিলাম ফিশার নিয়ে, যেটা আজকে আমরা জানতে পারলাম কি, যেখানে আমাদের ক্র্যাক হচ্ছে, ক্র্যাককে আমরা নাম দিয়েছি কি ফিশার। এইবার অর্শ কাকে বলা হয়, যাকে পাইলস কাকে বলা হয়, ঠিক ওই ধরনেই যখনই আপনার স্টুলটা যখন হার্ড হচ্ছে, হার্ড হওয়ার পর যখনই আপনার বেকটামের মধ্যে মানে ল্যাট্রিন যে রাস্তাটা রয়েছে সেখানে যখন প্রেশার পড়ছে, প্রেশার পড়ার পর কী হয়, সেখানে ব্লাডের একটা সেল থাকে, যে সেলের কারণের জন্য কী হয়, ওটা অনেক সময় চির খেয়ে যায়, চির খাওয়ার পর অনেক সময় ব্লিডিং হয়, ওখান থেকেই একটা মাংসপিণ্ড মতন জিনিসটা বেরোতে থাকে। এবার যখন ইন্টারনাল আছে মানে আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে এটা ইন্টারনাল পাইলস আছে। যখনই ওটা বাইরে থেকে বেরিয়ে যায় তাহলে আপনি বুঝতে পারছেন এটা এক্সটার্নাল পাইলস আছে। তো ইন্টারনাল এক্সটার্নাল এটা বুঝে গেলাম আমরা। পাইলস কাকে বলছি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন কোনো রকম মাংসপিণ্ড গ্রোথ করছে বা কোনো রকম গুলটির মতন হয়ে গেছে,
তো সেটা আমরা নাম কি দিলাম, সেটা হলো অর্শ মানে পাইলস। তো আমরা দুটো জিনিস আজকে ক্লিয়ার হয়ে গেলাম, পাইলস কাকে বলা হয় আর ফিশার কাকে বলা হয়। এইবার আমরা আসবো ফিস্টুলার মধ্যে। তো দেখুন ফিস্টুলা জিনিসটা কি, ফিস্টুলা জিনিসটা হচ্ছে যখনই আমরা আমাদের যে ল্যাট্রিন যে রাস্তাটা রয়েছে এখান থেকে ঠিক একটা প্যারালাল একটা লাইন তৈরি হয়ে যায়। আপনি বলতে পারেন এটা দুটো মুখ হয়ে গেল, তো ঠিক প্যারালাল যে লাইনটা তৈরি হয়ে যায় না, এখানে কি হয়, পুঁজগুলো বেরোতে থাকে। তো নিশ্চয়ই পুঁজ কেন বেরোচ্ছে, আপনার কোনো রকম ইনফেকশন আছে, সাদা জিনিসটা তখনই বেরোবে যখন কোনো রকম ইনফেকশন হয়। তো এই যে মুখটা তৈরি হয়ে গেল, এখানে কি হলো, এবার আপনার পুঁজটা কিন্তু বেরোতে চালু হয়ে গেল। তো পুঁজটা যখনই বেরোচ্ছেন আপনি কি করবেন, ওখানে গার্ডওয়াল দেবেন। জলকে কোনো আপনি কোনোদিন শুনেছেন কি জলকে আপনি আটকাতে পেয়েছেন? পৃথিবীতে এরকম কোনো জিনিসই নয় যে জলকে আটকাতে পারে। তো আপনি কি করে পুঁজকে আটকাতে পারবেন? যখনই আটকানো মানে আপনি যদি সার্জারি করে ফেলেন, অন্য জায়গা থেকে মুখ তৈরি করবে, অন্য জায়গায় যদি বন্ধ করেন থার্ড জায়গা থেকে মুখটা তৈরি করবে। এটা খুবই বাজে রোগ কেন বলা হয়েছে, কারণ মনে তো হয় আপনার একটা মুখটা তৈরি করেছে, কিন্তু ভিতরে চ্যানেল তৈরি করে নেয়। আর চ্যানেলটা কি করে, পুরো রাস্তাটা কিন্তু ব্লক করে দেয়, জাম করে দেয়। এখানে কিন্তু অনেক সময় দেখা যায় কি স্টুলই আর পাস হয় না। তো আমি আপনাকে বলবো ভুল করে এসব চক্করে পড়বেন না, কেন কি বারে বারে অপারেশন করার পর কি হয়, আমরা একবার নিয়ে হাজারবার বলেছি। তো আপনাকে সঠিক ট্রিটমেন্ট করতে হবে। এই যে প্যারাল লাইনের মধ্যে যেখানে পুঁজগুলো জমছে, এইরকম চিকিৎসা করতে হবে যার মধ্যে পুঁজটা যাতে না জমে। পুঁজটা যদি জমবে না তাহলে বেরোবে না, এটাই হচ্ছে এনার সেম ট্রিটমেন্ট। তো আমি আপনাকে কী বললাম আজকে, পাইলস, ফিস্টুলা, ফিশার, এই তিনটেই আমরা আজকে জেনে গেলাম কাকে বলা। এইবার আমরা জানবো এটা কি করলে ঠিক হবে। একদম একদম ডাক্তারবাবু, অবশ্যই জানবো, তবে তার আগে কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, আমি শম্পা জানা বলছি। হ্যাঁ শম্পা জানা, কোথা থেকে বলছেন? বেলগড়িয়া। বেলঘড়িয়া থেকে, বলুন কি প্রবলেম? রোদে মানে বেরাচ্ছি আর এই গরমের জন্য হয়তো বুঝতে পারছি না, মানে প্রচন্ড পরিমাণে মানে সারা গা হাত পার মধ্যে খুব লাল লাল গুটি 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 আর কি বেরিয়ে যাচ্ছে, আর সেইগুলো থেকে মানে খুব জ্বালা পড়ছে, জায়গাগুলো পুরো ব্যথা টাইপের হয়ে গেছে সারা গায়ে। আচ্ছা বেশ। তো আপনি কোন ডাক্তারকে দেখিয়েছেন? কোনো ডাক্তার দেখায়নি, এমনি দোকান মানে ডাক্তার দোকানে বলে যে ওষুধ হয় সেরকম অ্যালার্জির ওষুধ আর কি খাওয়া হয়েছিল, কিন্তু আপনি কি করে জানেন কি সেটা অ্যালার্জি আছে? ঠিক না, আপনার তো সোরিয়াসিস হতে পারে। আপনার চর্মরোগের মধ্যে দেখুন, স্কিন ডিজিজের জন্য যখনই কোনো রকম সমস্যা হয় না, সবসময় জানা উচিত কি আমার ডিজিজটা কি। আপনি কোনো দোকানে গিয়ে একটা ওষুধ জিজ্ঞেস করে অ্যালার্জি বড়ি খেয়ে নিলেন, আপনি কোনো রকম পাউডার বা কোনো লোশন লাগিয়ে নিলেন, এগুলো করলেন আর জিনিসটাকে আপনি আর বাড়িয়ে ফেলছেন। ঠিক আছে, জিনিসটা না ঘাটিয়ে আপনি প্রপার একটা চিকিৎসা করান। আগে জানুন কি আপনার কী জিনিসটা আছে। সত্যি যাকে আপনি অ্যালার্জি ভাবছেন সেটা কি সত্যি অ্যালার্জি আছে, না সোরিয়াসিস আছে, না টিনিয়া ক্রোপোসিস রয়েছে, কী ধরনের রয়েছে। সবার কিন্তু চিকিৎসা আলাদা আলাদা, সবার কিন্তু ওষুধ আলাদা আলাদা। ঠিক আছে, তো ম্যাক্সিমাম কেসের মধ্যে স্কিন সমস্যার জন্য আমরা দেখতে পাই কি তারা ওষুধ খাওয়ার পর কিন্তু সুস্থ থাকছে, যখনই ছেড়ে দিচ্ছে তখনই বেড়ে যাচ্ছে। কারণটা হচ্ছে কি তারা সিমটমসের চিকিৎসা করছে। রোগের চিকিৎসা করুন, যে কারণের জন্য হচ্ছে সেটার উপরে যদি আপনি ওয়ার্ক না করেন কোনো দিন কিন্তু ভালো হতে পারবেন না। আপাতত আমি আপনাকে একটা অ্যাডভাইস দিতে পারি, সেটা হচ্ছে আপনি চিংড়ি মাছ, ডিম, বেগুন বন্ধ করুন। আর যদি ভালো হতে চান রান্নাঘর থেকে নুনকে ফেলে দিন, ঠিক শুনেছেন, লবণকে আপনি পুরোপুরি ফেলে দিন। যদি খেতে হয় সন্দক লবণ নিয়ে আসুন, সন্দক লবণ দিয়ে রান্না করুন। স্কিনের প্রবলেম তখনই ভালো হবে, নাহলে জীবনে কোনোদিন ভালো হবে না। ঠিক আছে, আর এর ছাড়া আপনাকে আমি বলবো একটাই কথা, আপনাকে এসে দেখাতে হবে। কেন কি আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, আপনাকে কথা শুনতে পাচ্ছি। তো যতক্ষণ আমি দেখবো না ততক্ষণ প্রপার আমি ডায়াগনোসিস করতে পারবো না, প্রপার আপনাকে ট্রিটমেন্ট কীভাবে করতে হবে সেটা বলতে পারবো না। তো আপনাকে একটু যোগাযোগ করুন। আপনার বাড়ি বেলগড়িয়া থেকে বলছিলেন, তো বেলগড়িয়ার পাশে যেটা আপনার মধ্যমগ্রামে চেম্বার আছে, শোভাবাজারে আছে, যেখানে সামনে পড়বে সেখানে এসে একটু যোগাযোগ করুন। একদম। আর আমাদের বন্ধুদের জন্য বলবো প্লিজ এই ভুল কাজটা করবেন না, নিজে ট্রিটমেন্ট করবেন না। আপনি যে কাজে এক্সপার্ট সেই কাজটা আপনি মনোযোগ সহকারে করুন, কেউ তাতে কোনো বাধা দেবে না, কোনো রকম আপনার দিকে আঙুল তুলবে না। কিন্তু যে কাজটা আপনার নয়, যদি আপনি ডক্টর হন আপনি অবশ্যই তাহলে ডাক্তারিটা করুন। যদি আপনি ডক্টর না হন তাহলে প্লিজ ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে খাবেন না। ওষুধের দোকানগুলো কিন্তু ডক্টররা যে ওষুধ প্রেসক্রাইব করবে সেগুলো কিনে খাওয়ার জন্য, আপনার কোনো রকমের ডাক্তারির জন্য কিন্তু নয়। যারা চাইছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করব, যারা চাইছেন অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছি ভালো হচ্ছে না,
তাদের জন্য, যারা ভাবছেন অন্য কোনো প্যাথের মেডিসিন তো খাচ্ছি কিন্তু খাওয়ার পর এখন আমি মনের মতন রেজাল্ট পাচ্ছি না, তাদের জন্য অবশ্যই রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আর অবশ্যই তাদের জন্য যারা নাকি অপারেশনের একদম পক্ষপাতী নন, অপারেশন ছাড়া কি ভালো হওয়া সম্ভব, এই প্রশ্নটা প্রত্যেক দিন কয়েকশো মানুষ কিন্তু এনবিপির কাছে করে। তো তাদের জন্য কিন্তু উত্তর একটাই, হ্যাঁ অবশ্যই সম্ভব। তার জন্য যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সংস্থার ডিরেক্টর যেহেতু বি শর্মা। তাকে কোন চেম্বারে আপনারা পাচ্ছেন চট করে বলবো। তাকে পাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে, পাচ্ছেন সোমবার করে। মধ্যমগ্রাম চেম্বার কিন্তু অবশ্যই এনবিপির হেড অফিস, তাই এখানে কিন্তু যোগাযোগ আপনি নিশ্চয়ই করতে পারেন। মঙ্গলবার করে হাওড়ার শিবপুরে পাচ্ছেন, বুধবার করে কিন্তু হাওড়ার বালচিগুড়িতে পাচ্ছেন, তার পাশাপাশি কলকাতার শোভাবাজার চেম্বারে কিন্তু পাচ্ছেন। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পাচ্ছেন, শুক্রবার কিন্তু বেলুড়ে পাচ্ছেন, শনিবার দিন খিদিরপুর চেম্বারে পাচ্ছেন, রবিবার দিন লান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে মধ্যমগ্রাম চেম্বারে শুক্রবার পাচ্ছেন, মঙ্গলবার করে লান্সটাউন চেম্বারে পাচ্ছেন, সোমবার করে কিন্তু ওনাকে বেলুড় চেম্বারে পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে বৃহস্পতিবার করে কিন্তু ল্যান্সটাউন চেম্বারে অবশ্যই পাচ্ছেন, তার জন্য যোগাযোগ করতে হবে। এছাড়া জেলায় প্রচুর চেম্বার কিন্তু রয়েছে, যেমন জেলায় আপনারা ম্যাডামকে পেয়ে যাচ্ছেন অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, ওনাকে পেয়ে যাচ্ছেন মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর চেম্বারে। ডক্টর এ হালদারকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হেরিয়া, বহরমপুর, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া এবং আরামবাগ চেম্বারে। দিল্লি চেম্বার যেহেতু দূরের চেম্বার, একটু জানিয়ে রাখবো প্রত্যেক মাসে কিন্তু দিল্লিতে চেম্বার থাকে, তার জন্য কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেই নাম্বার নোট করবেন, ফোন করবেন, কথা বলবেন এবং নাম কিন্তু লিখিয়ে ফেলবেন। তার পাশাপাশি ডক্টর এস ঘোষালকে কিন্তু পেয়ে যাচ্ছেন রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটি চেম্বারে। নর্থ বেঙ্গল ঘেঁষা সবকটি চেম্বার নর্থ বেঙ্গলেরই চেম্বার। তো যারা নর্থ বেঙ্গলের দিকের বন্ধুরা রয়েছেন বা নর্থ বেঙ্গলে যোগাযোগ করার সুবিধার বলে মনে হচ্ছে তারা যোগাযোগ করবেন। শিলচর এবং গুয়াহাটি একটু দূরের বন্ধুরা, তাদের বলবো হেল্পলাইন নাম্বার নোট করে অবশ্যই কিন্তু আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তার উত্তর কিন্তু পেয়ে যাবেন। আর বলবো বাংলাদেশের কথা, প্রত্যেক মাসে কিন্তু বাংলাদেশের চেম্বার রয়েছে। এই মাসের 28 এবং 29 তারিখ কিন্তু বাংলাদেশের চেম্বার রয়েছে। বিস্তারিত জানতে হলে হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। বাংলাদেশের জন্য একটা স্পেশাল নাম্বার কিন্তু স্ক্রিনে যাচ্ছে। তার সাথে আপনাদের জন্য জানিয়ে রাখবো যে ডিব্রুগড় এবং গঙ্গারামপুরে কিন্তু নতুন চেম্বারের ঠিকানা দিয়ে দিয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। ডিব্রুগড়ে কিন্তু 28শে জুলাই চেম্বার রয়েছে এবং গঙ্গারামপুরে আপনাদের জন্য চেম্বার রয়েছে জুলাই মাসের মাঝামাঝি সময়। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন বা আমাদের অনুষ্ঠান একটু নজরে রাখবেন, আমরা কিন্তু জানিয়ে দেবো। আর তাছাড়া আর কোথায় চেম্বার রয়েছে সবকিছু জানতে হলে কিন্তু হেল্পলাইন নাম্বারে আপনাকে ফোন করতে হবে। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ শুভ সন্ধ্যা। কোথা থেকে বলছেন? টালিগঞ্জ থেকে বলছি। টালিগঞ্জ থেকে বলছেন, বলুন। এটা সমস্যা সেটা হচ্ছে ইদানিং প্রায় মাস তিনেক ধরে মাথার কিছু কানের সময় উঠে যাচ্ছে, মানে চুল ঝরছে। তো আচ্ছা, এর জন্য আমার কি করতে হবে? হেয়ার ফলিং এর প্রবলেম বলছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার বয়সটা বলবেন? এবং আমার চুল এখনো পরিষ্কার কালো আছে, কোন রকম পাক আসেনি, সাদা হয়নি, কিন্তু চুল উঠছে। আপনার বয়সটা বলবেন? 42। 42। আপনার কোনো শারীরিক সমস্যা আছে বা যার জন্য মেডিসিন খেতে হয়? আপাতত কাজকর্ম করছি, কোন রকম সেভাবে সমস্যা কিছু নেই। ভেরি গুড, খুব ভালো কথা। আপনি কোনো রিপোর্ট করেছিলেন? রক্ত রিপোর্ট কিছু হয়েছে? কোন রকম ব্লাড রিপোর্ট আপনি করেছেন? না, কিছু করা হয়নি। আপনি একটা ব্লাড রিপোর্ট আপনি করান। শুনুন, দেখুন যেটা হচ্ছে আপনার বর্তমানে যে তেল ইউজ করি সেটা হচ্ছে কোকোনাট অয়েল। আচ্ছা কোনো কোম্পানির নাম নেবেন না দাদা, এখানে কোনো কোম্পানির নাম আমরা জানতে পারবো না। আপনি শুনুন, ডাক্তারবাবু সবটাই বলছেন। হ্যাঁ, আপনি কোকোনাট অয়েল ইউজ করছেন, কোকোনাট অয়েল সত্যি খুব ভালো জিনিস চুলের জন্য, সেটা আপনি ইউজ করুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনার হেয়ার ফল হচ্ছে কেন সেটা আপনাকে জানতে হবে। আজকে আপনি 42 বছর বয়সের মধ্যে আপনার চুলটা বললেন আমার কালো রয়েছে, খুব ভালো আছে, প্রবলেম শুধু একটাই আপনি বললেন যেটা হচ্ছে আমার হেয়ার ফল হচ্ছে। সব কিছু ঠিক, আপনার শারীরিক কোনো সমস্যাও নেই। কারণটা কি? এমনি তো চুল উঠছে না, এত ধরে উঠছিল না, আজকে কেন উঠছে? তো নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ থাকে। আপনি একটা সিম্পল একটা ব্লাড রিপোর্ট করান। যেটা ব্লাড রিপোর্টের মধ্যে আপনি কী করাবেন? টিএসএইচ করাবেন, এলএফটি করাবেন, আইজি করাবেন। এই তিনটে আপনি পরীক্ষাটা করুন। এই তিনটে পরীক্ষার মধ্যে আপনি জানতে পারবেন কোন জিনিসের লেভেলটা আপনার কোথায় কী যাচ্ছে। যদি কোনো ডিসপুট থাকে তার উপরে আপনি ওয়ার্ক করুন, হেয়ার ফল বন্ধ হয়ে যাবে। আর নালে আপনি নারকোল তেল লাগান বা যা কিছু করুন, সমস্যার সমাধান হবে না। কারণটা কি জানুন, কেন আপনার হেয়ার ফলটা হচ্ছে, ঠিক না? এর সাথে সাথে আপনি চিকিৎসা করান, যেখানে আপনি সফল চিকিৎসা পাবেন। আরেকটা কথা বলে দিই, ভিটামিন সি কাজ করে অম্লকি, ঠিক না?
যদি আপনি পারেন তো আপনি অম্লকি যত আপনি খেতে পারেন সেটা আপনি চেষ্টা করুন খাওয়ার, যেখানে আপনার চুলটা কিন্তু ভালো থাকবে। আর 42 বছর বয়সের মধ্যে যখন আপনার চুল এত সুন্দর রয়েছে, আশা করি যদি আপনি অম্লকি যদি খেতে চালু করেন আরও আপনার কিছু বছর এরকমই ভালো থাকবে। একদম, অনেক ভালো ভালো টিপস কিন্তু থাকে আয়ুর্বেদ চিকিৎসকদের কাছে, এবং যখন আপনি আসছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তখন দেখবেন মেডিসিন আপনার তাড়াতাড়ি স্টপ হয়ে যাচ্ছে। বাড়িতে বসে আপনাকে কিছু কাজের কথা বলা হবে, কিছু খাওয়ার কথা বলা হবে, কিছু করার কথা বলা হবে, যার মধ্যে থেকে সত্যি মেডিসিন আর খাওয়ার প্রয়োজনীয়তা থাকবে না। আর এটা কিন্তু প্রমাণিত সত্য, আর আপনি কতটা ভালো হলেন সেটাও প্রমাণ করবে আপনার রিপোর্ট। আর এই সব কিছু একসাথে পেতে হলে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে শুধুমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আমরা যেহেতু আজকে পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে কথা বললাম, আমাদের একটা সুখ্যাতি আছে জানেন তো, আমরা নাকি পেট রোগা বাঙালি। এখন বাঙালি কেন, অবাঙালিদেরও পেটের সমস্যা থাকে। তো এত বেশি পেটের সমস্যা, সব থেকে বেশি ফোন আমরা পাই পেটের সমস্যায়। যারা অনুষ্ঠান দেখছেন হয়তো ফোন করছেন না, তারাও হাত তুলবে যে হ্যাঁ আমাদের পেটের সমস্যা রয়েছে। এত বেশি পেটের সমস্যা কি ভবিষ্যতে পাইলস ফিশার ফিস্টুলা বা আমাদের কোনো পেটের সমস্যার জন্য কোনো গুরুত্বপূর্ণ অর্গানের উপর কোনো প্রভাব পড়তে পারে? অবশ্যই সেগুলো আমরা জেনে নেব, তবে তার আগে কি আছেন দেখে নেব। নমস্কার। নমস্কার ম্যাম, হ্যাঁ, কে বলছেন? আমি শুভঙ্কর দে বলছিলাম। শুভঙ্কর, কোথা থেকে বলছেন শুভঙ্কর? আমি বলছিলাম পাঁচকুড়া থেকে। আচ্ছা, বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে মুখে সেতি দেখা দিচ্ছে আর কি। সেতির সমস্যা দেখা দিচ্ছে, আচ্ছা মানে কতদিন দেখছেন বা কোনো ডক্টর দেখিয়েছেন সেতির জন্য? না না, ডক্টর তো দেখাইনি। কতদিন বলতে ইদানিং 3-4 দিন ধরে আমি দেখছি ওটা দানা দানা হয়ে সাদা স্পট দাগ করছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এর জন্য আপনি এখন কোনোভাবে কোনো চিকিৎসা করেননি, তাই তো? না 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 না, এই 3 দিন ধরে আমি দেখলাম, লক্ষ্য করলাম আর কি। তাহলে আপনার স্টার্টিং স্টেজে আছে, তো এই সময় আপনি দেখা করুন যাতে আপনি তাড়াতাড়ি জিনিসটা ফিল আপ হয়ে যায়। নাহলে যখন এটা ছড়াবে না, আপনার যেই জায়গাটা রয়েছে দেখবেন তার থেকে কিন্তু অনেক গুণ জায়গা ওটা বেড়ে যায়। আর যখন ওটা বেড়ে যাবে তখন আপনার শুনুন, কিছুই নেই, এটা কোনো ছুঁয়াছুতি রোগ নয়, এটা ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সমস্যা একটাই কি আপনি সমাজে উঠতে বসতে মানুষ অন্য চোখে দেখে। তো তার আপনাকে একটাই কথা বলবো, আপনি এই চিকিৎসা করান। সেটির জন্যে লিউকোডার্মার জন্য আপনার কিন্তু চিকিৎসা আছে আয়ুর্বেদের মধ্যে, যেখানে আপনারা দেখবেন যে জায়গাটা আপনার সাদা জিনিসটা রয়েছে আস্তে আস্তে প্রথম আপনার কী হবে, লালচে ভাবটা হতে চালু হবে। এরপরে আপনার যে ন্যাচারাল যে স্কিনের কালারটা রয়েছে তার সঙ্গে গিয়ে এটা ম্যাচ করে যাবে, ঠিক আছে? আর একটা জিনিস আপনাকে বলে দিই, মাছের উপরে আপনি দুধ খাবেন না, আর দুধের উপরে আপনি মাছটা খাবেন না। এই একটা দুটোর মধ্যে যদি কোনো ভুল একটা করে রাখেন তাহলে কিন্তু এই সমস্যাটা উৎপন্ন হয়। তা যদি আপনি করে নিয়েছেন তার কিছু করার নেই, কিন্তু আগে থেকে আপনি নজর রাখুন যাতে এই মিস্টেকটা আপনার থেকে না হয়, ঠিক আছে? আর পেট আপনার সবসময় পরিষ্কার রাখবেন। যেটু একটু আগেই সুস্মিতা বলছিল কি আমরা বাঙালি খাওয়ার জন্য আজকে পেটের সমস্যাগুলো এত হয়, তো ঠিক এই কথার উপরে আমি বলবো কি সত্যি এই যে পেটের যে সমস্যা হওয়া কিন্তু কারণই হচ্ছে পাইলস ফিস্টুলা ফিশার, যেটা কোষ্ঠকাঠিন্য যে সমস্যাটা আমরা বারবার বলি, কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণের জন্য আমাদের যে রোগগুলো হয়, তো এর জন্যে সবথেকে প্রথম দায়ীটা হচ্ছে আমাদের পেট। কারণটা হচ্ছে কি আমাদের যে লিভার যে পার্টটা রয়েছে না, আমরা যখন খাওয়া দাওয়া করছি এই খাওয়ার পরে কি কি তৈরি হয়, রস তৈরি হলো, রক্ত হলো, মাংস হলো, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, 7টা পার্ট ডিভাইড রয়েছে। তো এই 7টার মধ্যে কখন আপনার অল্প অল্প যে আমরা খাওয়াটা খেলাম, এই যে জিনিসটা যে তৈরি হলো 7 নম্বর আমাদের যে রয়েছে হোলগুলো এর মধ্যে ফিল আপটা হবে। তো আপনি 7 নম্বর হোলটার মধ্যে যাবেন কি করে? প্রথমেই তো আপনার রস তৈরি হচ্ছে না, আপনি যা খাচ্ছেন কি হচ্ছে আপনার মিউকাস তৈরি হয়ে যাচ্ছে, আপনার স্টুলটা ক্লিয়ার হচ্ছে না। এই যে ময়লাগুলো যে জমছে, যেটা আমি বললাম 25 ফিটে আমাদের পেটের মধ্যে আঁত থাকে। তো এই 25 ফিটে যে পাইপলাইনটা আছে না, এই 25 ফিটে পাইপলাইনটা যদি পরিষ্কার না হয় আপনার কিন্তু সমস্যা রয়েই যাবে। আপনি যতই গ্যাসের বড়ি খান, যতই আপনি সব কিছু করে নিন, স্টুল পরিষ্কার রাখা খুব দরকার। নাহলে কী হবে, এটা যখন উপর দিকে ঠেলবে তাহলে কী হবে, আপনার বমি হবে, মাথা ঘোরাবে। আমরা অনেক পেশেন্ট এইরকম পেয়েছি যারা কিন্তু ভাবছিল কি আমার মির্গি সমস্যা রয়েছে, অজ্ঞান হয়ে পড়ে যেত, কিন্তু দেখা গেল সেটা কিন্তু গ্যাস থেকে হচ্ছিল। তো গ্যাস কিন্তু মারাত্মক জিনিস আছে। তো এই সমস্যার জন্য আপনাকে ওয়ার্ক করতে হবে। পেটের সমস্যা যদি না ঠিক হয় আপনি কিন্তু কোনোদিনই পাইলস ফিস্টুলা থেকে ভালো হতে পারবেন না। একদম। পরের বন্ধুর সঙ্গে চট করে একটু কথা বলে নিই। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বাগুইয়াটি থেকে বলছি। বাগুইয়াটি থেকে বলছেন, বলুন কি প্রবলেম? বলছি আমার ছেলের চোখের পাশটা ফোড়ার মতো হয়েছিল। আচ্ছা, এটা প্রথমে ওষুধ খাওয়ার পরে কমে গেছিল, আবার হয়েছে একটা ফোড়ার মতো। আচ্ছা। বুঝতে যাচ্ছে।
আচ্ছা, ফোড়াটা আপনার কোন জায়গায় হয়েছিল? চোখের ওই পাশটায়, কোন জায়গাটা? চোখের পাশে। চোখের পাশে। পাশটা একদম কোণে। তা এখন পুষটা বেরোচ্ছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা কি একটাই আছে না আরো আছে? একটাই। আচ্ছা, এই কতদিন ধরে হয়েছে? এটা অনেকদিন হয়েছে, ওই প্রতি বছর খাচ্ছিল। আচ্ছা, অনেক দিন হয়েছে, তাহলে তো দেখতে হবে। কারণটা হলো কি, যখন যদি আপনার ফোড়া হয়ে শুনুন থাকে, আপনি। তো আপনার যদি পুষটা যদি ভিতরে জমে থাকে, তো সেখানে আপনাকে কি করতে হবে, সেখানে আপনাকে একটা গরম জল করতে হবে। গরম জলের মধ্যে তুলো দিয়ে ওই জায়গাটা দিয়ে একটু সেক করতে হবে, যা ভিতরে যে খোটগুলো আছে সেইগুলো জিনিসটা আপনার বার হয়ে যাবে। কিন্তু চিন্তা বিষয় কোথায় কি, যখনই আপনি বললেন কি অনেক দিন ধরে রয়েছে, মানে আপনার কোনো রকম তাহলে ইনফেকশন আছে ভিতরে। ফোড়া হতেই পারে, একটা ফোড়া হলো, ফোড়াকে আপনি হিল করলেন, হিল করার পর ঠিক হয়ে গেল, কিন্তু যখনই ফোড়াটা দীর্ঘদিন রয়ে যাচ্ছে, তাহলে কিন্তু জানতে হবে এই ফোড়াটা হচ্ছে কেন। নিশ্চয়ই ভিতরে কোনো ইনফেকশন আছে, সেই ইনফেকশনটা কিন্তু আপনাকে সংকেত দিচ্ছে। এই জিনিসটা যদি আপনি না বুঝতে চান, তাহলে কিছু করার নেই, ঠিক না? তো আপনাকে যেটা বলবো, ইমিডিয়েট এসে দেখা করুন। যেহেতু আপনার বাচ্চার বয়সটা আমার মনে হয় খুবই কম আপনি বললেন, তো আপনার বাগুয়াটি থেকে যেটা সামনে চেম্বার আছে, সেটা হচ্ছে আমাদের নিউ ব্যারাকপুর মোড়ে মধ্যমগ্রামে, যেখানে প্রতি সোমবার শুক্রবার চেম্বার হয়। সেখানে এসে দেখা করুন, যাতে আপনি পার্মানেন্ট একটা সলিউশন পাবেন, ঠিক না? অবশ্যই আপনার সুবিধা অনুযায়ী আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন। আমরা পাশাপাশি আলোচনা করছিলাম আজকে পাইলস ফিশার ফিস্টুলা, কি পাইলস ফিশার ফিস্টুলা, কেন হয় পাইলস ফিশার ফিস্টুলা, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা উপলব্ধি করলাম, আমরা কিন্তু জেনে নিলাম। আর পাশাপাশি কথা আসে ট্রিটমেন্টের। এর আগের দিন আমরা অনুষ্ঠান করছিলাম, তখন বেশ কয়েকজন আমাদের ফোন করছিলেন আর বলছিলেন যে পাইলস ফিশার ফিস্টুলার জন্য কি অপারেশন করার প্রয়োজনীয়তা রয়েছে। আরেকজন বললেন পাইলস ফিশার ফিস্টুলার জন্য তো আমি অপারেশন করেছি, কিন্তু করার পর আমার সেরকম লাভ হয়নি। আরেকজন বললেন পাইলস ফিশার ফিস্টুলার জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আমি গিয়েছিলাম, আমার ট্রিটমেন্ট কিন্তু হয়েছে এবং আমি পরের দিন থেকে কাজ করা শুরু করে দিয়েছি এবং আমি কিন্তু এখন খুব ভালো আছি, আমার এখনো 7 দিনও হয়নি। এই হচ্ছে তফাৎ অন্য জায়গার সাথে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, বা আপনার চিন্তা ভাবনার সাথে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কাজের। আমরা অবশ্যই উত্তরগুলো জেনে নেব, যে আপনাদের প্রশ্ন চিহ্নগুলো রয়েছে প্রশ্নের উত্তর তো নিশ্চয়ই খুঁজে নেব। তবে তার আগে কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে বলছেন। বলুন কি প্রবলেম? প্রবলেম ওই পেটের সমস্যা হয়, মানে গ্যাসের ট্যাবলেট যদি খাই তো ভালো, না হলে যদি না খাই তো মোটামুটি পেটের সমস্যা হয়। আচ্ছা, গ্যাসের সমস্যা হয় এবং মেডিসিন খেলে ভালো, নাহলে আরো সেটা বেড়ে যায়। হ্যাঁ, মেডিসিনটা কি কাজ হচ্ছে? তাহলে তো আপনার তো বোধহয় পেটের সমস্যা থাকতোই না, এতদিনে তো কমে যাওয়ার কথা। না মেডিসিন কাজ এমনি গ্যাসে মানে ওষুধ আছে। সাময়িকভাবে একটা আপনাকে আরাম দিচ্ছে। ওকে, ডাক্তারবাবু বলছেন আপনাকে। দেখুন, আপনি, এটা আমি বলি না, হু বলে দিয়েছে কি দীর্ঘদিন যদি আপনি গ্যাসে বড়ি যদি খান, তো আপনার কিন্তু গ্যাস্ট্রিক আলসার হবে, গ্যাস্ট্রিক ক্যান্সার হবে। তো এই আপনি গ্যাসে যে বড়ি খাচ্ছেন, হয়তো আপনার খাওয়ার পর গ্যাসটা একটু কমে যাচ্ছে, কিন্তু সমস্যার সমাধান তো হচ্ছে না। আর আজকে এই যে সাবজেক্টটা আমরা যে চুজ করেছি, পাইলস ফিস্টুলা ফিশারটা, তার মধ্যে আমরা বারবার বলছি কি পেটের সমস্যার জন্য এই রোগটা হয়। তো আপনি একটা মাথায় রাখুন কি, আপনার যদি এই গ্যাসের সমস্যা আপনি যদি না ঠিক করে থাকেন, তো আগামী দিন এটা নিয়ে আপনাকে কিন্তু খুব একটা বড় রোগ হবে। কেন কি, আমাদের যে দ্বারটা, আজকে আমরা যখন মন্দিরে যাই না, তো মন্দিরে যে গেট হয়, ঢোকার পর আমরা কিন্তু ভগবানের দর্শন করতে পারি, ঠিক ওই রকমই আমাদের শরীরের মধ্যে আমাদের মুখ্য দ্বারটা হচ্ছে আমাদের মুখ, ঠিক আছে? তো এখানে যদি আমরা যেভাবে খাবো, বারবার বলি না, জেসা খাও জ্ঞান বৈসা হোগা মন। তো ঠিক এই যে দ্বারটা রয়েছে না, এই দ্বারের মধ্যে আপনি কি খাচ্ছেন কি খাচ্ছেন না, আপনার লাইফ স্টাইলটা অনেকটু কিছু ফ্যাক্টর ম্যাটার করে। তো এই জিনিসটা যদি আপনি না ঠিক করে থাকেন, আপনার প্রবলেমটা হবে। আপনার লাইফ স্টাইলের মধ্যে আপনি যোগা প্রাণায়ামকে যোগ করুন, আপনি ব্যায়াম করুন। আমি বলবো না আপনাকে জিম যেতে হবে, 5 থেকে 10 মিনিট আপনি শরীরের জন্য বার করুন, ব্যায়াম করুন। তার সাথে সাথে শুধু আপনাকেই বলছি না, এই পাইলস ফিস্টুলা ফিশার নিয়েও বলছি কি এই জিনিসটা খুব করা দরকার রয়েছে। যেটা হচ্ছে নাম্বার 1, সেটা হচ্ছে আপনি যদি বসে কোনো কাজ করছেন, সেখানে আপনাকে উঠে ব্রেক করুন, ব্রেক করার পর আপনি কিছুক্ষণ হাঁটুন, হেঁটে আবার বসে কাজ করুন। কেন, কাজ তো করতে হবে, কিন্তু কাজের মধ্যে আপনাকে ব্রেক নিতে হবে। আপনি স্টিল যে বসে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে যে কাজটা করেন, সেখানে আপনার পাইলস হওয়ার সম্ভাবনাটা অনেকক্ষণ বেড়ে যায়। নাম্বার 1। সেকেন্ড নাম্বার যে জিনিসটা হচ্ছে, আপনাকে খাবার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটা আপনাকে খেতে হবে। যেরকম আপনার গাজর, মুলি, গ্রিন ভেজিটেবলস, পাতা জাতীয় জিনিসটা, এগুলো আপনি করতে চালু করুন, যাতে আপনার কী হবে, স্টুল যখনই পাস হবে তখন কিন্তু হার্ড হবে না, নরম হবে। আর নরম যখনই হবে, তাহলে আপনার কিন্তু
অর্শ হওয়ার সম্ভাবনাটা বা পাইলস ফিস্টুলা হওয়ার সম্ভাবনাটা কেটে যায়। তো এইটা আপনি করতে পারেন। 3 নম্বর জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট আছে, যেটা হচ্ছে আমরা কাজের মধ্যে সব কিছু করি কিন্তু একটা জিনিস ভুলে যাই। কী জিনিস? সেটা হচ্ছে জল। আমরা জল খেতে ভুলে যাই, অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি, জল খেতে ভুলে গেলাম, কিন্তু 70% আমাদের শরীরের মধ্যে জলই আছে। তো জল দরকার রয়েছে। 25 ফিট পাইপ আজকে বারবার বোঝাতে কি চেষ্টা করলাম। আজকে একটাই আমাদের মোটো ছিল, সেটা কি? সেটা হচ্ছে 25 ফিটে যেটা আমাদের আঁত। তো 25 ফিট পাইপকে তো পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার হবে কি করে? আপনি জলটা খাচ্ছেন এইটুকু, তো এইটুকু জলের মধ্যে আপনার পরিষ্কার হবে কি করে? তো আপনাকে জল কিন্তু বেশি করে খান, ঠিক আছে? ঠিক 4 নম্বর জায়গা বলে দিই, পেটের সমস্যার জন্যে বা আপনার অর্শ হওয়া না হওয়ার কারণের জন্যে বলে দিলাম কি 4 নম্বর জায়গা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ঘি। যদি গরু ঘি পাওয়া যায় খুব ভালো হয়। সবাই ডাক্তার আপনাকে বলে দুধ ঘি খাবেন না, কিন্তু আমি আপনাকে বলি রাত্রিবেলা শোয়ার সময় যদি গরু ঘি যদি পিওর পাওয়া যায় 2 চামচ করে প্রতিদিন আপনি খান। তাতে কি হবে? স্টুলটা আপনার নরম থাকবে, ইজিলি সকালবেলা আপনার স্টুলটা ক্লিয়ার হয়ে যাবে, আপনার কোনো রকম কষ্টই হবে না। তাহলে কি হলো? আপনার এই সমস্যা থেকে মুক্তি পেলেন। তো এই যে 4টে স্টেপ যদি আপনি ফলো করেন না, আপনার কিন্তু পাইলস ফিস্টুলা ফিশার মতন রোগ নিয়ে আপনাকে ফেস করতে হবে না। আপনি এই রোগ আসবে না শরীরের মধ্যে। কিন্তু যাদের রয়ে গেছে, যাদের আছে, তাদের কিন্তু চিকিৎসা করতে হবে। আমি বলবো না কি আপনি 4টে স্টেপ ফলো করুন আপনার রোগটা সেরে যাবে, কোনোদিন নয়। এটা বলা হলো কি আপনার যাতে এই জিনিসটা না আসে তাদের জন্য বলা হলো। তো এই 4টে জিনিসটা আপনি আজকে ফলো করুন। এই 4টে যে টিপসটা দিলাম, এটা আপনার জন্য কিন্তু অহম ভূমিকা কাজ করবে। একদম, যাদের পেটের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা টিপসও ছিল। টিপস শুধুমাত্র শোনার জন্য বা ডায়েরিতে লিখে রাখার জন্য নয়, অনেকে কিন্তু ডায়েরিতে নোট করেন, এটাকে কিন্তু কাজে লাগাতে হবে, আপনার নিজের জীবনে কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু জীবনে আপনি ভালো রেজাল্ট পাবেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি বালুঘাট থেকে বলছি। বালুরঘাট থেকে। বলুন দাদা, কি প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে সুগারটা বর্ডার লাইনে, কেমন? আচ্ছা তো অনেকদিন থেকে ছিল, তো আমি কয়েকদিন হলো মাপলাম, তো এখন দেখছি ফাস্টিংটা হয়েছে হচ্ছে আপনার 143, কেমন? আচ্ছা 143। হুম 143 আর হচ্ছে 200 হচ্ছে আপনার পিপিটা 200 অ্যাভাব আছে। ব্লাড প্রেশার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপনি বলুন। আর ব্লাড প্রেশারটা হচ্ছে 154/89। আচ্ছা, আমি করবো ঘরোয়া যদি কিছু বলে দেন আপাতত। ঘরোয়া কিছুর মধ্যে দিয়ে আপনি আপনার ভালো থাকতে চাইছেন। বয়স, আপনার এই সুগারটা কত বছর ধরে আছে? প্রায় 3-4 বছর হলো আমি কিন্তু কোনো ওষুধ খাই না, বুঝলেন? আমি এলোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, বলে আপনি হাঁটাচলা করুন আর নিয়মের মধ্যে থাকবেন, দেখবেন আপনার ধীরে ধীরে চলে যাবে। 3 বছরের মধ্যে আপনার সুগারের আপনি কোনো ওষুধ খান না, কিন্তু আপনি কিছু লাইফস্টাইলটাকে আপনি চেঞ্জ করেছেন, যার ফলেও কিন্তু আপনার সুগারটা কমছে না। হাঁটি খুব হাঁটি, তারপরে না, শুধু হাঁটলেই হয় না। আপনাকে আমি একটা কথা বলি, আপনার যেটা রয়েছে না, এটা বলা হয় প্রি ডায়াবেটিক, ঠিক আছে? ডিফারেন্স আছে। তো আপনি প্রি ডায়াবেটিক পেশেন্টকে অনেক সময় ডাক্তার কিন্তু ওষুধ দেয় না, আপনাকে বলে দেওয়া হয় কি আপনি নিজের লাইফস্টাইলটা একটু চেঞ্জ করুন, যেখানে আপনার ঠিক হয়ে যাবে। তো সত্যি অনেকজন ঠিক হয়ে যায়, আবার অনেক সময় ঠিক হয়ও না, আর এখান থেকে প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিকে কিন্তু কনভার্ট হয়ে যায়। তো প্রথম আপনাকে একটা জিনিস আপনাকে বলে দিই কি, লাইফস্টাইলটাকে আপনি চেঞ্জ করছেন ঠিকই কথা, কিন্তু চেঞ্জ করার সময় আপনি কি জানুন কি আমার আজকে প্রি ডায়াবেটিক হচ্ছে কেন, আর কালকে কে গ্যারান্টি নিয়েছে কি আমার ডায়াবেটিক হবে না? আমি ডায়াবেটিক পেশেন্ট হতেই পারি, যেখানে আমাকে ট্যাবলেটও কাজ না করে আমাকে ইনসুলিন নিতে হয়। তো আপনাকে নিজের জিনিসটা আপনাকে বুঝতে হবে কি আমাদের শরীরের মধ্যে সুগার হওয়ার মেন কারণটা হয় প্যাঙ্ক্রিয়াস। প্যাঙ্ক্রিয়াস যে অর্গানটা আছে না, সেই অর্গান দিয়ে কী হয়, আমাদের শরীরের মধ্যে ইনসুলিনকে তৈরি করা হয়, আর যখনই শরীর ইনসুলিন পায় না তখনই কিন্তু সুগার লেভেলটা বাড়ছে। তো আপনাকে ওয়ার্ক কী করতে হবে প্যাঙ্ক্রিয়াস উপরে, যেখানে ন্যাচুরালি আপনার ইনসুলিনটা তৈরি হোক। তো ন্যাচুরালি যদি ইনসুলিন তৈরি যদি না হয় তাহলে কী হবে, আপনার সুগারটা বাড়বে। সেখানে আপনি হাঁটলে কী হবে, বা মিষ্টি না খেয়ে কী হবে? এখন আপনি বাড়িতে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি মিষ্টি খাওয়াটা তো বন্ধ করুন, তার সাথে সাথে ফলের মধ্যে আপনি আম, কলা, আঙ্গুর আর সফেদা, এই 4টে ফলটা আপনি বন্ধ করুন। তার সাথে আপনি হাঁটছেন, ভালো কথা, আপনি হাঁটুন, টেনশনটা আপনি কমান, কম কম খান, বারে বারে খান, ঠিক আছে? এটা আপনি করুন। আর আমি আপনাকে বলছি এইটার সাথে সাথে কিছু মেডিকেশনও দরকার আছে, নাহলে আপনার ন্যাচুরালি ইনসুলিন তৈরি হবে না, ঠিক আছে? সোমবার দিন, আগামী সোমবার দিনই মালদাতে আমাদের চেম্বার আছে, যেখানে আপনি এসে দেখা করতে পারেন। আর প্রতি মাসে 2বার করে মালদাতে চেম্বার হয়, আপনি যদি এসে দেখা করেন, আমি আপনাকে বলছি সামান্য কিছু মেডিসিনের মধ্যে কিন্তু সমস্যা থেকে ভালো হতে পারবেন। নাহলে এই জিনিসটাই যদি আপনি ফেলে রাখেন তাহলে ভবিষ্যতে গিয়ে কিন্তু আপনাকে আজীবন ওষুধ খেতে হবে। তো
তো সেই জিনিসটা ভুল না করে ইমিডিয়েট আপনি চিকিৎসা করতে চালু করুন। যেটা বললাম, সোমবার দিনই মালদা চেম্বার ডেট রয়েছে। একদম। আর যারা ফোন পেলেন না তারা কি করবেন, অবশ্যই চেষ্টা আরেকবার করতে পারেন এবং অবশ্যই আমাদের সাথে কথা হবে। স্টুডিওতে এসে বারবার হ্যালো কথাটা বলবেন না, আমরা আপনার ফোন নিশ্চয়ই রিসিভ করব। এবং স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বারে আপনারা এখন ফোন করতে পারেন, কথা বলুন এবং আপনার কাছাকাছি কোন চেম্বারটি রয়েছে জানুন এবং যোগাযোগ করুন। যোগাযোগ করলে কিন্তু অনেক বড় বড় সমস্যার সমাধান হয়। আজকে যেহেতু পাইলস ফিশার ফিস্টুলারই কথা বলছিলাম, একটু ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাইবি যে দুদিন আগে আমাদের একটু অনুষ্ঠানে একজন খুব ভালো ফিডব্যাক দিল যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে ভীষণ ভালো আছেন, যেদিন হয়েছে তার ট্রিটমেন্ট পরের দিন থেকে সে স্বাভাবিক জীবনযাপন শুরু করে দিয়েছে। তো এটা শুনে তো খুব ভালো লাগে। এই ট্রিটমেন্টটা কি সকলের জন্যই একরকম, সে যেটা পেলো? অবশ্যই। যখনই পেশেন্টের যখন ডিজিজ উপরে যখন ওয়ার্ক আমরা করি, রোগীর উপরে যখন আমরা কাজ করি, পেশেন্ট সত্যি ভালো হবে। শুধু আমি বলবো পাইলসের জন্য নয়, আমাদের কাছে প্রচুর বহু এরকম পেশেন্ট রয়েছে যারা কিন্তু ক্যান্সার মতন, আজকে যেমনি আমি দাসনগর বাল্টিগুড়ি বাজারে চেম্বারে ছিলাম, সেখানে পেশেন্ট আমার রয়েছে আজকে প্রায় 1 মাস ধরে। ওনার কিন্তু ফেসের মধ্যে, নেকের মধ্যে ওনার কিন্তু ক্যান্সার রয়েছে, আর আজকে 1-1.5 মাসের মধ্যে উনি কিন্তু আজকে অনেকটা ভালো আছেন। তো শুনে এটা ভালো লাগে কোথায়, কি যখনই আপনার না ট্রিটমেন্ট আপনি করছেন যে ডিজিজ অনুযায়ী, তাহলে কিন্তু আপনার কাজ হবে, ঠিক না? একদম। হ্যালো, টিভির ভলিউম 0 করুন, নালে ফোনটা কেটে যাবে। টিভির ভলিউম 0 করুন বা আপনি একদম বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসুন। যিনি ফোন করছেন তাকে রিকোয়েস্ট করবো আবারও ফোন করতে পারেন, তবে টিভির ভলিউম 0 করে ফোন করতে হবে, কিন্তু টিভির ভলিউম বাড়িয়ে কিন্তু প্লিজ ফোন করবেন না। তো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু অবশ্যই আপনাদের জন্য সব রকমের ট্রিটমেন্ট রয়েছে, একদম পেইনলেস ট্রিটমেন্ট রয়েছে পাইলস ফিশার ফিস্টুলার জন্য। যাদের এই অভিযোগও রয়েছে যে বারবার অপারেশন করতে হয় পাইলস ফিশার ফিস্টুলার জন্য, একবার দুবার অপারেশন তো করে ফেলেছি অলরেডি, তো আমাদের জন্য কি এনবিপিতে আর জায়গা আছে? এনবিপির দরজা খোলা আছে, অবশ্যই খোলা আছে। সর্বদা আপনাদের জন্য এনবিপির দরজা খোলা রয়েছে। জাস্ট হেল্পলাইন নাম্বারটা ফোন নোট করুন, ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন। কে আছেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? একটু বাইরের দিকে চলে আসুন, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটু বাইরে চলে আসুন আর বলুন কি প্রবলেম, কোথা থেকে ফোন করছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করেছি। পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করছেন, ভালো কথা, বলুন কি সমস্যা? আমার মাথার চুল উঠছে প্রচুর। বয়স কত? আমার বয়স 22। 22 বছরে হেয়ার ফলিং, কোনো শারীরিক সমস্যা আছে তোমার? হ্যাঁ, আমার থাইরয়েড আছে। ও আচ্ছা, থাইরয়েডের সমস্যা আছে। আর ওই থাইরয়েডের জন্য আপনার কিন্তু হেয়ার ফলটা হচ্ছে, ঠিক না? না, হেয়ার ফল হতো, এখন মাঝখানে হতো, এখন আর 10 দিন হবে বেশি হচ্ছে হেয়ার ফল। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি থাইরয়েডের বড়ি খাচ্ছেন? হ্যাঁ। খেতে ভালো লাগে? ভালো আর কি ভাই। তো এই জন্যই তো আপনাকে সমস্যাটা না, এটা বুঝতে হবে। আপনি যে সকালবেলা ঘুম থেকে উঠেই যে সাপের বিষটা আপনি খান, তো খেতে তো সত্যি ভালো লাগে না, কিন্তু আপনাকে খেতে হচ্ছে যেহেতু থাইরয়েড ধরা পড়েছে। তো আপনি যে এই যে সাপের বিষে যে আপনি ওষুধটা খাচ্ছেন না, সেটা খাওয়ার পর থাইরয়েড আপনি ভালো করতে পারছেন না। আপনি জানেন আজকে আপনার 22 বছর বয়স, যদি আপনি 50 বছর অবধি থাকবেন, 40-এ থাকবেন, 30-এ থাকবেন, সেটা তো আমি জানি না, তো উপরওয়ালা জানে আপনার বয়স কত অবধি আছে। তো এই যে সাপের বিষটা আপনি খাচ্ছেন, তো আমি তো একটা জিনিস জানি কি আপনার যদি এইরকম বিষ যদি শরীরের মধ্যে যায়, তো আমার মনে হয় না আপনি বেশি দিন বাঁচতেও পারবেন। কারণটা হচ্ছে কি, প্রত্যেক মেডিসিনের মধ্যে না আপনার যদি সাইড ইফেক্ট হয়ে থাকে, আর এখান থেকে যদি আপনি বাদ না দেন, তাহলে শরীরটা কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আজকে 22 বছর বয়স রয়েছে, তার মধ্যে আপনার সন্তান হবে, তার মধ্যে আপনার এখন অনেক কাজ করার বাকি রয়েছে, আর তার মধ্যে এরকম যদি আপনি কোনো 20 রকম ওষুধ যদি শরীরের মধ্যে আপনার যদি যায়, আপনার অর্গানগুলো নষ্ট হবে। আজকে একটা সোনোগ্রাফি সিম্পল রিপোর্ট করান, সোনোগ্রাফি রিপোর্ট করেই আপনি জানতে পারবেন কি আপনার সমস্যাটা কোথায়। আপনি চিন্তা করছেন কি আমার চুল উঠছে, আরে চুলে ছেড়ে দিন, চুল উঠছে সে তো উঠবেই, থাইরয়েড আছে, কিন্তু তার সাথে সাথে সোনোগ্রাফি রিপোর্ট করার পরে দেখুন আপনার পিসিওডি প্রবলেম রয়েছে, ওভারিতে আপনার সিস্ট রয়েছে। এই সিস্টের জন্যে কিন্তু সমস্যা নিয়ে সমাধান আপনার করতে হবে, নালে আগামী দিন আপনি চুলের জন্য ভাবছেন, আগামী দিন আপনাকে বেবি কনসিভ কী করে হবে তার উপর আপনার কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? তো আপনি একটা সিম্পল সোনোগ্রাফি রিপোর্ট করাবেন, রিপোর্ট করে আপনার থাইরয়েড লেভেলটা কী রয়েছে সেটা করুন, আর চিকিৎসা করুন থাইরয়েডে, কি থাইরয়েডকে সম্পূর্ণভাবে ঠিক করা যায়, ঠিক না? এর চিকিৎসাটা আপনাকে করতে হবে। আর যেটা পশ্চিম মেদিনীপুর থেকে আপনি বলছিলেন, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর চেম্বার রয়েছে, আগামী শনিবার দিনই চেম্বার আছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন, অ্যাড্রেসটা নিয়ে ওখানে এসে দেখা করুন, আর যদি পারেন তার আগে সোনোগ্রাফি রিপোর্টটা করান, যাতে এই সমস্যাটা ঠিক হবে
আর চুল ওঠা তো এমনি বন্ধ হয়ে যাবে। একদম। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দমদম থেকে বলছি। দমদম থেকে বলছেন, বলুন কি সমস্যা? আমার পেটের সমস্যা, পেটে না কিছু খেলি মতলব ভারী ভারী লাগে আর বমি বমি ভাব হয়। আর জল খেতে বলেছে ডাক্তার, তো জল যদি আমি একটু বেশি খাই তো বমি হয়ে যায়, বেশি জল খেতে পারি না। অনেকজন আছে যারা না জল বেশি খেতে পায় না, জল খেলে বমি হয়ে যায়। হ্যাঁ, বমি হয়ে যায়। হ্যাঁ, এইরকম কমপ্লেনটা আমরা শুনুন শুনুন শুনুন। এইরকম কমপ্লেনটা আমরা অনেক পাই। তো সেখানে উপায় আছে। সেখানে উপায় কি আছে, যেমনি গরমের সময় আছে আপনি গ্লুকোজ নিয়ে নিন, জলের মধ্যে আপনি গ্লুকোজকে গুলে খেয়ে নিন, বা আপনি কোনো রকম শরবত খেয়ে নিন, বা আপনি কোনো রকম বলতে পারেন দই ঘোলটা আপনি খেয়ে নিন, মানে লিকুইড খাওয়াটা আপনাকে যেতে হবে, ঠিক না? তো আপনি কেন 25 ফিটে যেটা বললেন পাইপলাইনটা, এটাকে পরিষ্কার করতে হবে। তো তার জন্য আপনাকে জল আপনাকে ভালো লাগছে না, তো তার সাবস্টিটিউট খুঁজুন, ঠিক না? এখানে আমি আপনাকে বলবো না কি আপনি কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিন, না, এটা নেই। এর মধ্যে আপনাকে ন্যাচারাল জিনিসটা আপনাকে করতে হবে, যেখানে দই ঘোলে, খুব বারে বারে বলেছি, পেটে যদি দীর্ঘদিন সমস্যা হয়ে থাকে তার জন্য দই ঘোলটা অতি উত্তম জিনিস আছে। আয়ুর্বেদের মধ্যে বলে দেওয়া হয়েছে কি দই ঘোল খাওয়ার লোকটা পেটে রোগী হতেই পারে না। তো আপনি যদি পারেন দই ঘোলটা আপনি দুপুরবেলা খেতে চালু করুন, গরমের সময় আছে গ্লুকোজ ঘোল খান, অনেক অপশান আছে, ঠিক না? এগুলো যদি আপনি না করেন তাহলে কি হবে, সমস্যার সমাধান হবে না। আজকে পেটের সমস্যার জন্যে মানুষ কি করে না, অনেক কিছু করে, অনেক দূরে দূরে হসপিটালের মধ্যে যায়, হসপিটাল নাম নিতে আমি চাই না, অনেক দূরে দূরে অনেক লক্ষ লক্ষ টাকা খরচা করে দেয়। আলটিমেটলি তারা খরচা করে দেওয়ার পর যখন বাড়ি ফিরে, বাড়ির লোক এরকম ঘিরে বসে থাকি, বাহ কী হলো তাহলে, হ্যাঁ ওখানে গেলে কী হলো, হ্যাঁ আমার না এত টাকা রিপোর্ট করলাম, আমি এই টাকা ওষুধ নিয়ে এসেছি। আরে বাবা ভালো হয়েছো কি? আমার তো একটাই প্রশ্ন রয়েছে, ভালো হয়েছো? আজকে লক্ষ লাখ টাকা খরচা করে ভালো কথা বলে দিল কি যতদিন বাঁচবে ওষুধ খান, আপনি সুস্থ হতে পারবেন না, যেই জায়গাটা ছিলেন সেই জায়গায় থাকবেন, হয়তো আপনার আস্তে আস্তে জিনিসটা খারাপ না হয় তার জন্য আপনাকে ওষুধ দিয়ে দেওয়া হলো, আর দেখলেন ওষুধ খেতে খেতেই জিনিসটা যেটা ছিল তার থেকে আরও খারাপ হয়ে গেল। কেন কি আপনি যেটা করছেন অর্গ্যানিক জিনিসটা খাচ্ছেন না, আপনি যেটা কি করলেন, আপনি যেটা খাচ্ছেন কেমিক্যাল জাতীয় জিনিসটা আপনি খেতে চালু করছেন। আপনার যে মেডিসিনগুলোর মধ্যে কেমিক্যাল রয়েছে, আজকে মডার্ন মেডিসিনের মধ্যে কি আছে, ন্যাচুরালি তো জিনিস কিছুই নেই, তো আপনার কেমিক্যাল বেস অনুযায়ী আপনার শরীরকে আপনি তৈরি করছেন, তো কি আপনার শরীরটা খারাপ হবে। আজকে আপনার খাবার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটা নেই, আজকে খাওয়ার মধ্যে আপনার অর্গ্যানিক জিনিসটা নেই। আমরা আজকে কি করছি, ইউরিয়া খাদ দিয়ে তৈরি করা জিনিস, আর্টিফিশিয়াল আমরা জিনিসটা খাচ্ছি, যেখানে আমের সিজন নেই কিন্তু আপনি আম খাচ্ছেন, বাহ এখানে 12 মাস নাকি সব কিছু পাওয়া যায়, কি করে পাওয়া যায়, হাইব্রিডের জিনিস। এইটুকু মুরগি আপনি করে দিলেন এত বড় মুরগি, পেট তো ভরে গেছে কিন্তু শরীরের মধ্যে যে রোগ তৈরি হচ্ছে সেটাকে কে দেখবে। তো আজকে এই কারণের জন্য আজকে আমাদের শরীরের মধ্যে রোগগুলো বেশি হয়। তো আপনাকে এইসব জিনিস বুঝতে হবে, আপনি লক্ষ লক্ষ টাকা খরচা না করে না সিম্পল আপনি প্রোগ্রামটা দেখুন, তাতে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনি ওখানে বাইরে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে না শিখতে পেলেন, আমাদের প্রোগ্রাম দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে চেম্বারে এসে দেখা করবেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, আমি ফোন ধরে হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন এবার বলুন। কলকাতা থেকে করছি। আচ্ছা, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার দুই স্তনের ভিতরে কালো অংশতে ফুসকা ফুসকা মতন হয়, খুব চুলকাচ্ছে। চুলকাচ্ছে ফুসকা হচ্ছে কোন জায়গাটা? ফুসকা মতো মানে তাই বলছি কোন জায়গাটা? স্তনের যে কালো অংশতে ফুসকা ফুসকা ধারে 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 আর অতিরিক্ত চুলকায়। বুকের কাছে হচ্ছে বোধহয়, ব্রেস্ট সাইডে হচ্ছে, তাই তো? একদম সাইড গুলো হচ্ছে না, কালো অংশ গুলোতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে বুকের নিপলের চারপাশ দিয়ে আর কি হচ্ছে। বেশ, চুলকাচ্ছে, এত চুলকায় মানে আমার মনে হয় জ্ঞান থাকে না, চুলকাতে রক্ত বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? আমার 67-68 বছর। আপনার নাম কি? আমি ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা, আপনার আর কোনো জায়গা আছে, শুধু ওই জায়গাটায় আছে না আরো কোনো জায়গা আছে? না না, বেস্টে আর বগলেতে এইগুলি নতুন হয়েছে, কিন্তু বহু আগে মানে আমার যখন বিয়ে হয়নি তখন আগে থেকে আপনার দুই সাইডে খুব। আপনি কোনো ডাক্তারকে দেখাননি? ডাক্তার মানে ডাক্তারকে দেখিয়েছি অনেক কিছু, ওই ওষুধ খাচ্ছেন কমছে তারপরে আবার হচ্ছে, তাই তো? কিছু আমরা নিজে
দেখুন আপনি টিভি পর্দায় থাকুন, আপনাকে আমি বলে দিচ্ছি। শুনুন শুনুন আপনি এবার দেখুন শুনুন। আপনার যে প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমকে আপনাকে সমাধান করতে গেলে আপনাকে প্রপার চিকিৎসা করতে হবে। আপনি নিজে কষ্টটা আমাকে শেয়ার করলেন, ভালো কথা, ভালো লাগলো আমাকে, কিন্তু প্রবলেমটা শেয়ার করলেই প্রবলেমটা সমাধান হয় না। আপনি যেখানে চিকিৎসাটা করছিলেন তারা আপনাকে ওষুধ খেয়ে কম বেশি করে চেপে রাখছে, কিন্তু ভালো করতে পারছে না। কারণটা হচ্ছে কি, আপনি হয়তো দুটো সমস্যা নিয়ে ভুগছেন, যেটা হচ্ছে একটা হতে পারে টিনিয়াক্রোপোসিস বা একটা হতে পারে সোরিয়াসিস। এই দুটো যে প্রবলেমটা, যেরকম প্রবলেম রয়েছে যেখানে ভালো হতেই পারেন না আপনি, ঠিক শুনেছেন, আপনি ভালো হতে পারবেন না, এইরকমই আপনার সেফারিং করতে হবে। আর নাহলে একদম সিম্পল উপায়ে 15 দিনের মধ্যে আপনি আরাম পাবেন। কতদিন? 15 ডেজের মধ্যে আপনি আরাম পেয়ে যাবেন যদি আমাদের চেম্বারে এসে দেখা করেন। আপনাকে যে আমরা মেডিকেশন দেবো, যেরকম বলবো কথাগুলো শুনুন, 15 ডেজের মধ্যে আপনি আরাম পাবেন। আর নাহলে পৃথিবীতে কোনো জায়গায় আপনি ভালো হতে পারবেন না, ঠিক না? আর আপনাকে যেটা আপনি এখন বাড়িতে আপাতত করতে পারেন সেটা হচ্ছে নুনকে আপনাকে বলছি বন্ধ রাখতে, সন্দক লবণ দিয়ে রান্না করবেন, চিংড়ি মাছ, ডিম, বেগুন আপনি খাবেন না। তার সাথে সাথে আপনার বাইরে জাঙ্ক ফুড ফাস্টফুড খাবেন না। গরমের সময় আপনার যাতে বডিতে ঘাম না জাম হয়, এর উপর আপনাকে কাজ করতে, সবসময় যাতে আপনি হাওয়া লাগাতে পারেন। বাড়িতে যদি থাকেন আপনি ইনার কোনো জিনিস পরবেন না, নাইটি পরুন যাতে আপনি হাওয়াটা লাগে, ঠিক আছে? আর এসে ইমিডিয়েট দেখা করুন। কে আছেন এবার বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, এবারে কোথা থেকে ফোন করছেন? আমি কলকাতা থেকে রঞ্জনা মুখার্জি বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমি যে থ্যালাসেমিয়া পেশেন্ট, বুঝেছেন? আচ্ছা। পিটা থ্যালাসেমিয়া পেশেন্ট। হুম হুম হুম। হ্যাঁ, আমাকে একটু ডাক্তারকে চিকিৎসা করাতে পারবেন? আচ্ছা, কতদিন আপনার এই সমস্যা? আমার 2002-তে আমার 2000 ধরা পড়েছে। 2000 সালে ধরা পড়েছে? হ্যাঁ। তার মানে তো আচ্ছা, বহু বছর। 2000 সালে ধরা পড়েছে মানে 24 সাল মতন, আপনি 24 বছর আপনার শরীরের মধ্যে রক্ত দিয়ে গেলেন, এই তো? আমার এখন রক্ত দিতে হয় না, কেন বলুন তো? আমি তো বিটা থ্যালাসেমিয়া, আর এখন আমার রক্ত হিমোগ্লোবিন হচ্ছে হালি এপ্রিল মাসে করেছি, আমার 6.3। হেমোগ্লোবিন হচ্ছে 6.3। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে মানে আপনি কখন রক্ত দেবেন? যখন 4 হয়ে যাবে তখন? যখন পড়ে যায় তখন তো আমাকে রক্ত দিতে হবে। তখন তো মারা যাবেন, আর কি আপনি রক্ত দেবেন? 4 হওয়ার পর তো শরীরের মধ্যে আপনার কিছু থাকলে কিছুই নেই। শুনুন দিদি ভাই, আপনাকে শুনুন। দেখুন, এখনো বোকামি মতন আপনি কথাটা বলেন। সেটা হলো আপনি 24 বছর ধরে আপনি হয়তো এখন আপনি রিসেন্ট আপনি বলছেন রক্ত আমি দিচ্ছি না, আর হেমোগ্লোবিন 6.3, জানি না আপনি কেন দিচ্ছেন না, কার জন্য ওয়েট করছেন। আমাদের শরীরের মধ্যে যদি হেমোগ্লোবিনটা 4 এর নিচে যদি নেমে যায় না, তো রিস্ক হয়ে যায়, আপনি যে কোনো সময় আপনার একটা বড় দুর্ঘটনা হতে পারে, যেখানে মানুষের মৃত্যু হতে পারে। তো আপনি থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য আপনাকে আমি একটা কথা বলে দিই, কি আপনাকে ট্রিটমেন্ট করে জায়গাটাকে ঠিক করতে হবে, যেখানে বারে বারে যে আপনি বাইরে থেকে আপনি রক্তটা দিচ্ছেন সেখানে না দিয়ে আপনি ন্যাচুরালি হেমোগ্লোবিনটা তৈরি হচ্ছে না কেন তার উপর আপনাকে চিকিৎসা করতে হবে। শরীরের মধ্যে ব্লাড ব্যাঙ্ক কী হচ্ছে? শরীরের মধ্যে ব্লাড ব্যাঙ্কের জায়গা হচ্ছে আমাদের স্প্লিন। তো স্প্লিন কেমন রয়েছে সেটা জানার বিষয় রয়েছে। আপনি একটা সোনোগ্রাফি রিপোর্টটা করবেন, তার সাথে আপনি হেমোগ্লোবিনটা আপনি বললেন 6.3 রয়েছে, যদি কারেন্ট না থাকে একটা কারেন্ট রিপোর্টটা করবেন। এর মধ্যে গমের যে গাছটা হয় না, আপনি 7খানা গামলা নেবেন, ঠিক আছে? 7খানা গামলা আপনি কেন বললাম, কেন যাতে একটা গামলা যদি আপনি ইউজ করছেন, পরের দিন আবার একটা তৈরি হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার এটা লাগিয়ে দেবেন, গাছটা লাগিয়ে দেবেন। তো গমের আপনাকে গাছ লাগাতে হবে, 7টা গামলা আপনি লাগিয়ে দিন। 7 দিন পর আপনার 7টা গাছ কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো 7টা যে গাছটা হলো না, ওই যাকে বলা উইট গ্রাস জুস। তো এই গাছটাকে কি করবেন, আপনি নিয়ে থেতো করে রস বার করুন। রস বার করে প্রতিদিন যেটা হলো সেটা আপনি খেয়ে নিন, হাফ কাপ হলো 1 কাপ হলো, এটা আপনি খেয়ে নেবেন। আবার পরের দিন পরের গামলাটা নিলেন, 3rd দিন আবার। তো যখন নিচ্ছেন তখন আবার এই গাছটা লাগিয়ে দিচ্ছেন, তাতে কি রোটেশন হচ্ছে আপনার। এই 7 ডেজের মধ্যে প্রতিদিন একটা যে আপনার যে খাচ্ছেন, আবার এই গামলার মধ্যে আপনি লাগিয়ে দিলেন গমের গাছটা। তো আপনার প্রতিদিন একটা করে আপনার গামলা ইউজ করছেন, প্রতিদিন একটা করে গাছ আপনি লাগিয়ে দিচ্ছেন, তো রোটেশন হতে চালু হয়ে গেল, বাইরে থেকে আপনার হেমোগ্লোবিন লেভেল বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এইটাই আপনার কাজ করবে শরীরের মধ্যে রক্ত হওয়া। আপনি বলছিলেন আমার কাছে এসে কি ভালো হবেন, কি দরকার আছে আপনি আমার কাছে আসবেন, বাড়িতে বসে ঠিক হবেন, ঠিক আছে? কিন্তু সমস্যাটা কোথায় হয়ে গেল বলুন তো, এই যে 24 বছর ঘেটে যে আপনার শরীরকে আপনি খারাপ করলেন না, সেটা আপনাকে ঠিক করতে হবে। তো আপনাকে আমি বলবো একটা সিম্পল সোনোগ্রাফি রিপোর্ট করান। আপনি কলকাতা থেকে বলছিলেন, কলকাতার পাশে যে আপনার চেম্বারটা আছে সেখানে এসে আপনি দেখা করুন, যেখানে আপনাকে কথা দিচ্ছি
থ্যালাসেমিয়া মতন পেশেন্ট আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে, আজকে ওনাকে বাইরে থেকে রক্ত নিতে হয় না। আর তাদের কোন রিপোর্ট যদি আপনি বলেন 6.3 নয়, অনেক বেশি থাকে। ঠিক আছে, তো আপনাকে ঠিক চিকিৎসাটা আপনি করুন। একদম। একেবারে অনুষ্ঠানের শেষ দোরগোড়ায় কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। তবে আপনাদের জন্য বলবো, দীর্ঘ 24 বছর ধরে একটা প্যাথিকে ভরসা করে মেডিসিন খাচ্ছেন, কিন্তু এখনো কিন্তু ভালো হলেন না, এমনটি কোনো দিনই হবে না এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এলে। সে কারণেই বলি, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না। এতদিন মেডিসিন খাওয়াটাও মারাত্মক ক্ষতিকারক একটি কিন্তু দিক। তাই এনবিপি শরণাপন্ন হন এবং নিজেকে ভালো রাখুন। আজকে এই পর্যন্ত, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।